তো সবাই কেমন আছো বলো। আজকে কয়েকদিন পর আবার চলে আসলাম তোমাদের ক্লাস নিতে। আজকে আমরা ভেক্টরের 6 নম্বর ক্লাসটা করব। তো আশা করি সবাই ভালো আছো। সবাই আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। ভয়েসটা ক্লিয়ার কিনা একটু জানাই দাও। অল ওকে। ওকে, তাহলে আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের 6 নম্বর লেকচারটা করব। তো আজকের ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্যের কয়েকটা ম্যাথ প্রবলেম অর্থাৎ গাণিতিক প্রবলেম সলভ করব, কয়েকটা সৃজনশীল প্রশ্ন প্রবলেমও দেখব। ইভেন বিগত বছরে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে আসা কয়েকটা প্রশ্ন প্রবলেম আমরা সলভ করব আজকে। যারা ধরো লম্বাংশ উপপাদ্য পারে না তারা কিন্তু অনেক ম্যাথই পারবে না। বোর্ড বইয়ে আমাদের কিন্তু লম্বাংশ উপপাদ্যটাকে হাইলাইট করা নেই। হয়তো দু এক জায়গায় লম্বাংশ উপপাদ্যের কিছু ধরো যে অংশ বিশেষ কিছু সূত্র খাটানো হয়েছে, বাট বোর্ড বইয়ের ম্যাক্সিমাম জায়গাতে লম্বাংশ উপপাদ্য নিয়ে কোনো কথা নেই। তো আজকে আমরা লম্বাংশ উপপাদ্য রিলেটেড কয়েকটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম সলভ করব। তো দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, যারা যুক্ত হওনি দ্রুত 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 সবাই যুক্ত হয়ে যাও। তো চলো আমরা শুরু করি। তাহলে লম্বাংশ উপপাদ্যের হিসাব নিকাশ তো তোমাদের মনে আছে, তাই না? আমরা কিন্তু গত ক্লাসে অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ছি এবং লাস্টে কিন্তু আমরা লম্বাংশ উপপাদ্যের যে ম্যাথগুলা অর্থাৎ কোনো বিন্দুতে ক্রিয়ারত অধিক ভেক্টরের লব্ধি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটর এক্সের সাহায্যে কিভাবে খুব সহজে সলভ করা যায়, ক্যালকুলেটর ছাড়া মানে হিসাব নিকাশ খাতা কলমের হিসাব নিকাশ ছাড়া ক্যালকুলেটর দিয়ে কিভাবে হিসাব নিকাশ করা যায় সেইটা কিন্তু আমরা দেখছি। তো এটা কিন্তু সবাই মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ক্লিয়ার? তো আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব এই প্রবলেমটা হচ্ছে টেক্সটাইলে আসা। তো বুটেক্স আর কি, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বুটেক্সে আসা একটা প্রশ্ন প্রবলেম। তো প্রবলেমটাতে বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের একটি সুষম ষড়ভুজের ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে একটি কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দুগুলো অভিমুখে, আমার সাথে সাথে লিখে ফেলো, হ্যাঁ, অপর কৌণিক বিন্দুগুলো অভিমুখে ক্রিয়ারত বল, অভিমুখে ক্রিয়ারত বল যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন এবং 5 নিউটন। লব্ধির মান অধিক। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো আমাদের প্রশ্ন দেওয়া আছে। এবার প্রশ্নটা হচ্ছে লব্ধি নির্ণয় করো। তো লব্ধি নির্ণয় মানে লব্ধির মান অধিক, সংক্ষেপে আমরা লিখলাম। একটা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ মানে যে ষড়ভুজের 6টা বাহুর দৈর্ঘ্যই সমান। তো এরকম একটা সুষম ষড়ভুজের একটা কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে ক্রিয়ারত বল যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। বলা হচ্ছে নাও এদের লব্ধি বের করবা। আসো চিত্র আঁকি। দেখো আমি বারবার একটা কথা বলি, চিত্র আঁকলে একটা ম্যাথের ধরো 80 থেকে 90% সলভ হয়ে যায়, বাদ বাকি 10% হচ্ছে হিসাব। একটা ম্যাথ পড়ে, একটা প্রবলেম পড়ে দেন এইটাকে যদি মানে মানে ভিজুয়ালি তুমি নিজের সামনে ফুটাই তুলতে পারো, ভিজুয়ালি যদি মাথার মধ্যে জিনিসটা তুমি আনতে পারো, তাহলে ওই প্রবলেম সলভড। ঠিক আছে? জাস্ট হিসাব নিকাশ সবাই পারবে, সবার হাতে ক্যালকুলেটর আছে, সবাই হিসাব নিকাশ করতে পারবে, হিসাব নিকাশ সবাই করতে পারবে। ভাবতে কিন্তু সবাই পারবে না, চিন্তা করতে কিন্তু সবাই পারবে না। ঠিক আছে? ম্যাথের মানে কোন মেথডে ম্যাথটা সলভ করতে হবে এইটা কিন্তু ধরতে সবাই পারবে না। তো এই কারণে চিত্র এঁকে ফেলবা, দেখবা চোখের সামনে ফুটে উঠবে ঘটনাটা। তো বলা হচ্ছে একটা সুষম ষড়ভুজ, তাহলে সুষম ষড়ভুজ 6 বাহু এঁকে ফেলি, একটা সুষম ষড়ভুজ এঁকে ফেলি। এই যে এই হচ্ছে একটা সুষম ষড়ভুজ, 6টা বাহু। তাহলে বলা হচ্ছে প্রতি একটা কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলা অভিমুখে ক্রিয়ারত বল
ক্রিয়ারত বল যথাক্রমে 1 নিউটন 2 নিউটন এভাবে। তাহলে এটা 1 নিউটন, এই বাহু বরাবর 2 নিউটন, এই বাহু বরাবর 3 নিউটন, এই বাহু বরাবর 4 নিউটন, এই বাহু বরাবর 5 নিউটন। ঠিক আছে, তাহলে লব্ধি হচ্ছে এইটা। কি ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই? বলো। এইটা কিন্তু বলে নাই। অনেকে কি করে ষড়ভুজ এঁকে তাড়াতাড়ি বহুভুজ সূত্র খাটাই ফেলে। দেখো বহুভুজ সূত্র না, কিন্তু এটা কিন্তু না, এটা কিন্তু প্রশ্নে বলে নাই। ঠিক আছে, আমি আমার অফলাইন স্টুডেন্টদের এটা করতে দিয়ে দেখছিলাম, ম্যাক্সিমাম কয়েকজন মনে করো এরকম আঁকছিল। তো এটা কিন্তু হবে না। আমার কি বলছে প্রশ্নটা ভালো করে শোনো। বলছে একটা কৌণিক বিন্দু থেকে, ধরো এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, এই একটা, আর এটা হচ্ছে লাস্ট ওয়ান। একটা কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে ক্রিয়ারত বল, এই কৌণিক বিন্দু অভিমুখে ক্রিয়ারত বল 1 নিউটন। এই কৌণিক বিন্দুটা থেকে এই কৌণিক বিন্দু অভিমুখে ক্রিয়ারত বল এটা হচ্ছে 2 নিউটন। অনেকে মনে করতে পারে ভাই আপনি এই বিন্দু ধরে কেন করতেছেন? তোমার যেটা খুশি তুমি সেটা ধরে করো, কোনো সমস্যা নেই। আমার এটা ধরে করতে ভালো লাগছে তাই আর কি। এই বিন্দু অভিমুখে ক্রিয়ারত বল 3 নিউটন, এই বিন্দুটা অভিমুখে ক্রিয়ারত বল 4 নিউটন, আর লাস্টে এই যে বাকি যে বিন্দুটা, এই বিন্দু অভিমুখে ক্রিয়ারত বল হচ্ছে 5 নিউটন। তাহলে দেখো এই বিন্দুতে, এই যে বিন্দুতে কয়টা বল? 1টা 2টা 3টা 4টা 5টা বল ক্রিয়ারত। তাহলে একই বিন্দুতে 2 এর অধিক বল ক্রিয়ারত। তাহলে আমাদের কি করতে হবে? লব্ধি বের করতে হবে এটা। তো এই লব্ধি 5টা ভেক্টর, তুমি লব্ধি বের করবা দুটো দুটো করে নিয়ে। যদি লব্ধি বের করো, সকালে শুরু করবা সন্ধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাও তোমার ম্যাথ হবে না। তাহলে আমরা এটা করব লম্বাংশ উপপাদ্য দিয়ে। তো লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে গেলে আমাদের এই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ তো জানা লাগবে, সেইটা তো জানা নাই। এই কোণটা কোশ্চেনে ডিরেক্টলি দেওয়া নাই, বাট ইনডাইরেক্টলি দেওয়া আছে। কেমনে? সুষম ষড়ভুজ, এই কথাটার মধ্যে সব কোণ দেওয়া আছে। সুষম ষড়ভুজের n কোণ, ধরো সুষম ষড়ভুজ তার মোট টোটাল কোণ হচ্ছে, কোণের সংখ্যা হচ্ছে ধরো nটা। ধরো বাহু যদি হয় 6টা, কোণও হবে 6টা। দেখো বাহু 1 2 3 4 5 6, কোণও 6টা, 1 2 3 4 5 6 টোটাল কোণ। তো সুষম ষড়ভুজের মোট কোণ, মোট কোণ 9 10-এ শেখা একটা সূত্র। সুষম n ভুজের মোট কোণ, সুষম n ভুজের মোট কোণ 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা সুষম n ভুজের কোণ বের করা, টোটাল কোণ বের করার সূত্র। কয় ভুজ এখানে, কয়টা বাহু এখানে? 6টা বাহু। তাহলে 6টা বাহু 2 6 - 2 ইন্টু 90 ডিগ্রি, 6 বিয়োগ 2 4, 4 দুগুণে 8, 8 নং 72। তাহলে এটা হচ্ছে 720 ডিগ্রি। কি আসলো এটা? এই টোটাল 6টা কোণের যোগফল 720। ঠিক আছে, টোটাল 6টা কোণের যোগফল 720। দেখো একটা চতুর্ভুজের কথা চিন্তা করো, 4 ভুজ 1 2 3 4। এই যে কোণ, এই কোণগুলোর যোগফল কত হবে? 90 90 90 90 180 180 360, তাই না? দেখি তো এই সূত্র দিয়ে কত আসে। 2n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2n এর মান কত? 4, 4 - 2 ইন্টু 90 ডিগ্রি, 4 - 2 2। তাহলে এখানে কত হচ্ছে? 2 2 গুণ 2 4, 4 নং 36 360 ডিগ্রি। দেখছো? তাহলে যেটাই নাও না কেন সব মিলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সূত্র, এটা 9 10-এ শেখা আমাদের। এইবার আসো, তাহলে প্রতিটা কোণ কত? যেহেতু সুষম ষড়ভুজ, প্রতিটা কোণ সমান। তাহলে প্রতিটা কোণ যদি সমান হয়, এটা যদি 6টা কোণের যোগফল হয়, তাহলে প্রতিটা কোণ হবে 6 দিয়ে ভাগ, 720 ভাগ 6 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি। 720 ভাগ কত? 6 120 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, আসো আমাদের এই যে কোণটা, এই কোণটা আর কি, তাহলে এই কোণটা মানেই এই কোণটা, সেটা 120 ডিগ্রি। এবার ভাইয়া এই কোণটা ভালো করে দেখো, এই কোণটা সমান 4টা ভাগে ভাগ হবে, সমান 4টা ভাগে। কেমনে? এই একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, আর এই যে 4টা কোণ, সমান 4টা ভাগে ভাগ হচ্ছে। এখন অনেকের বলতে পারো যে ভাই সমান 4 ভাগে কেমনে হইল? বাহুগুলা দেখো, কোণের বিপরীত বাহুগুলা সেম, সুষম ষড়ভুজ।
এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে বাহুর বিপরীতে এই কোণগুলোও তো একই হবে। বাহুর বিপরীতে কোণগুলোও তো একই হবে, একই কোণ হবে। বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে বাহুর বিপরীতে কোণগুলোর দৈর্ঘ্য অবভিয়াসলি কি হবে? সেম হবে। এই যে চারটা কোণও সেম হবে। তো টোটাল এই কোণটা 120, তাহলে সেটা 4 ভাগে ভাগ হচ্ছে। খুবই সহজ কথা, 4টা ভাগে ভাগ হচ্ছে। তাহলে পাশাপাশি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসে? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30, পাশাপাশি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 30, 30 যোগ করে দেখো, 30 30 30 30 120 ডিগ্রি। বুঝতে পারছো? 120 ডিগ্রি টোটাল। তাহলে এইটা আমাদের দরকার ছিল, এটা কোশ্চেনে দেওয়া থাকলে দেখো কত সুন্দর হয়ে যাইতো। তাহলে এটা 30 ডিগ্রি, এটাও ভাই 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও হচ্ছে আমার 30 ডিগ্রি। এবার কি করতে হবে? এবার আর আমার এই চিত্রে তাকানোর কোনো দরকার নেই, আমি এখন এই চিত্র নিয়ে ম্যাথ করব। তো এই চিত্রে যে কোনো একটাকে আমরা অক্ষ ধরবো। তা আমি তোমাকে বলছিলাম তোমার যেটাকে অক্ষ ধরতে ইচ্ছা হয় ধরো, তবে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেটার হয় ডানে, সবচেয়ে ডানে যে আছে তারে এক্স অক্ষ ধরলে সুবিধা হয় আর কি। তো এখানে দেখো এক্স অক্ষ ধরার মতন, মানে এক্স অক্ষ মনে হচ্ছে ধরতে চাইতেছি আমরা আসলে এই 1 নিউটনকে, এটাকে আসলে এক্স অক্ষ ধরতে চাইতেছি। এর মানে এটাই যে ধরতে হবে এমন কোনো কথা না, তুমি এখানে স্বাধীন ভাইয়া, তুমি ইচ্ছা মতো নিতে পারো, বাট আমি একটু কম পারি বলে আমি সহজটা চিন্তা করি। এবার লব্ধি কোন দিকে ধরি? লব্ধি এটা ধরি, ধরতে তো কোনো আপত্তি নেই। অনেকে বলতে ভাই লব্ধি এভাবে আপনি এদিকে আপনি কেমনে বুঝলেন? বুঝি নাই ভাই, আমি বুঝি নাই, আমি ধরে নিছি। তাহলে লব্ধি এক্স অক্ষের সাথে থেটা কোণ। আমি তো জানি না লব্ধি কোন দিকে, এমনও হতে পারে 2 আর 3-এর মাঝখানে লব্ধি হতে পারে, 3 আর 4-এর মাঝখানে হতে পারে, আমি জানি না এখনো, আমি ইচ্ছা মতো ধরে নিছি। ঠিক আছে? ধ্রুব রয় অর্ক, ভেরি গুড। ধ্রুব না? হ্যাঁ ধ্রুব উত্তর বের করছে বলছে। তারপরে জায়েদ আলম ফাহিম উত্তর বের করে ফেলছে, গুড, ভেরি গুড, অনেকে উত্তর বের করে ফেলছে। তাহলে আমরা এইবার লম্বাংশ উপপাদ্য খাটাবো। তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর কস থেটা। দেখো আমার ভুল হলে আমাকে ধরাই দিও। 1 cos 0 1 cos 0 প্লাস 2 cos 30, বুঝছো? এগুলা কিন্তু গত ক্লাসে বুঝাইছি। 1-এর সাথে এক্স অক্ষের কোণ 0 ডিগ্রি, 2-এর সাথে এক্স অক্ষের কোণ ওই যে 30 ডিগ্রি, তাহলে 2 cos 30। তাহলে 3-এর সাথে এক্স অক্ষের কোণ দেখো, চিত্রে দেখো, 3 cos 30 30 60, ঠিক আছে? 3 cos 30 30 টোটাল কত? 60। বুঝছো? ক্লিয়ার? তাহলে পরের লাইনটা কি? পরের লাইনটা হচ্ছে 4 cos 4 cos 90 আর লাস্টে 5 cos 120 ডিগ্রি। তাহলে 1 cos 0 মানে 1, 2 cos 30 প্লাস 3 cos 60 ডিগ্রি প্লাস 4 cos 90, তো ওটা নেওয়ার দরকার নেই, cos 90 0, 5 cos 120। তাহলে এটা আসবে কত জানো? √3। তাহলে অতএব আর cos থেটা এটা সমান ভাইয়া √3, এটা আমার 1 নম্বর সমীকরণ। এবার ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই, যেখানে যেখানে cos সেখানে সেখানে সাইন। আর সাইন থেটা 1 sin 0 2 sin 30 প্লাস 3 sin 60 প্লাস 4 sin 90 এবং লাস্টে 5 sin 120 ডিগ্রি। তাহলে 1 sin 0 প্লাস 2 sin 30 প্লাস 3 sin 60 প্লাস 4 sin 90 প্লাস 5 sin 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে, দেখো আমি কিন্তু এসব উত্তর মুখস্থ, বুঝছো? তারপর আমি তোমাদের করে করে দেখাচ্ছি। তাহলে অতএব আর সাইন থেটা এটা সমান সমান 1.192, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের, সরি 11.92, 11.92, 11.92, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। হয়ে গেল? এবার 1 আর 2 নম্বর সমীকরণ, 1 আর 2 নম্বর সমীকরণ ষড়ভুজের কোণ সমান হওয়ার বিষয়টা বুঝলাম না। ষড়ভুজের কোণ সুষম, ওই সুষম কথাটা বোঝো ভাই। সুষম, সুষম মানে প্রত্যেকটা বাহু সমান,
প্রত্যেকটা বাহু সমান মানে প্রত্যেকটা কোণ সমান, সুষম। যদি শুধু ষড়ভুজ বলতো তাহলে তো ঝামেলা ছিল, সুষম বলছে। তাহলে 1 তার বর্গ, 2 এর বর্গ, বর্গ করে যোগ করে দিলে আর। তাহলে যেহেতু আমরা গতদিন করছিলাম, এখন আমরা দ্রুত করে ফেলবো। √3 স্কোয়ার 11.92 স্কোয়ার করে দেখো 12.05 আসবে, 12.05 নিউটন আসবে। আর 2কে 1 দিয়ে ভাগ দিব, তাহলে কোণ আসবে আর আর কাটাকাটি সাইন বাই কস tan, তাহলে থিটা ইকুয়াল টু একবারে লিখবো। ঠিক আছে, গত ক্লাসে খুব ভেঙে ভেঙে লিখছিলাম। 11.92 ভাগ √3, তাহলে tan ইনভার্স এটা আসবে 81.73 ডিগ্রি। হ্যাঁ, 81.73 ডিগ্রি এক্স অক্ষের সাথে। ঠিক আছে, এই যে কোণটা, এই কোণটা কার সাথে? এক্স অক্ষ মানে 1 নিউটনের সাথে, 1 নিউটনের সাথে। দেখো 1 নিউটনকে আমরা এক্স অক্ষ ধরছিলাম, তাহলে লব্ধিটা 1 নিউটনের সাথে। শেষ, লব্ধির মান বের করলাম, দিক বের করলাম। তাহলে তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। খুবই সহজ ম্যাথ, খুবই সহজ, খুবই সুন্দর ম্যাথ। এটা বুটেক্সে আসা, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আসা। তো শোনো, প্রথম কথা হচ্ছে বুটেক্সে মাঝে মাঝে এমন এমন ম্যাথ দেয়, ধরো খুবই মনে করো যে কাঁপাকাঁপি শুরু করে দেয়। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা প্রথম কথা হচ্ছে যে লম্বাংশ পারে না সে পারবে না, যে লম্বাংশ উপপাদ্যের ট্রিক্সটা জানে না সে এই ম্যাথটা পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে লম্বাংশ উপপাদ্যের ট্রিক্স জানা সত্ত্বেও এই বেসিক জ্ঞানটা নাই, এই মোট কোণ বের করার টেকনিক জানে না, এই কোণের হিসাব নিকাশ সে ধরতে পারবে না, প্রত্যেকটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি এটা যে জানবে না, তাহলেও কিন্তু সেই ম্যাথটা কিন্তু পারবে না। তাহলে এই দুইজনও কিন্তু বিদায়। তাহলে সেই পারবে যে লম্বাংশ উপপাদ্যের ট্রিক্স জানে, একাডেমি থেকে শিখতেছে তোমাদের মতো, আর যে এই কোণের খুঁটিনাটি বেসিক বিষয়গুলা জানে। বুঝছো? বুঝতে পারছো? খুবই সহজ ম্যাথ। এইবার শোনো, এই ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসলে, এটা বোর্ড পরীক্ষায় কেমনে করবা সেটা করছি। অ্যাডমিশন টেস্টে আসলে এই ম্যাথ কেমনে করবা? ডাইরেক্ট অ্যান্সার, কোনো কথা নেই। অ্যাডমিশন টেস্টে আসলে ডাইরেক্ট অ্যান্সার কিভাবে? এই চিত্র যদি কোনো মতে আঁকতে চাও আঁকতে পারো, কিন্তু ডাইরেক্ট অ্যান্সার কিভাবে বের করবা? লব্ধি আর থেটা এইভাবে লিখবা, আর থেটা, তারপরে ওই যে ক্যালকুলেটরের প্রসেস, অর্থাৎ 1। এটা অ্যাডমিশন টেস্টের ট্রিক্স দেখাচ্ছি, বুঝছো? এখন থেকেই শিখে রাখো, কারণ তোমাদের তো অ্যাডমিশন টেস্ট দিতেই হবে। 1 অ্যাট অ্যাঙ্গেল 0, 2 অ্যাট অ্যাঙ্গেল 30, তারপরে 3 অ্যাট অ্যাঙ্গেল 60, তারপর 4 অ্যাট অ্যাঙ্গেল 90, আর 5 অ্যাট অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এটা সমান সমান একবারে 12.05 অ্যাট অ্যাঙ্গেল 81.73। যে ভাই একবারে অ্যান্সার বের করা যাবে, অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। বুয়েটে অ্যাডমিশন টেস্টে যদি এগুলো আসে একবার এভাবে করে দিবা, কোনো সমস্যা নেই, তোমার মার্ক দিবে, আরও মনে করো বেশি মার্ক দিবে। বুঝছো? তাহলে দেখি এই যে কাজটা আমরা করলাম, এই কাজটা দেখি একটু কিভাবে করলাম। ঠিক আছে, আমি ক্যালকুলেটর ট্রিক্সটা দেখো দেখাচ্ছি। যেহেতু এখন মানে গতদিন আমরা 2 ধরনের ক্যালকুলেটর দেখা দিয়েছিলাম, এখন জাস্ট একটা দেখাচ্ছি। তাহলে 1 অ্যাট অ্যাঙ্গেল, মানে আমার কাছে যে ক্যালকুলেটর আছে সেটা দেখাচ্ছি। এই যে ইএনজি, শিফট চাপে ইএনজি চাপলে অ্যাট অ্যাঙ্গেল আসবে 0, 1 অ্যাট অ্যাঙ্গেল 0, 2 অ্যাট অ্যাঙ্গেল 30 প্লাস 3 অ্যাট অ্যাঙ্গেল 60। ক্যালকুলেটরকে প্রথমে কিন্তু কমপ্লেক্স মোডে নিতে হবে, আমার কিন্তু কমপ্লেক্স মোডে নেওয়া আছে বলে আমি আর নিই নাই। তারপরে 4 অ্যাট অ্যাঙ্গেল 90, তারপরে 5 অ্যাট অ্যাঙ্গেল 120 ডিগ্রি, সমান চিহ্ন চাপ দিব। তাহলে এটা প্রথমে কমপ্লেক্স ফরম্যাটে আসছে, এই কমপ্লেক্স ফরম্যাট থেকে এইটাকে আমরা নিতে চাই আর থেটা ফরম্যাটে। তাহলে অপশন চাপবো, যাদের মনে করো এই টাইপের ক্যালকুলেটর অপশন যারা খুঁজে পাও না তারা শিফট 2 চাপবা। দেখো শিফট 2 চাপলে এরকম আসবে, এই যে নিচে গেলে আর থেটা কততে আছে? 1 এ। তাহলে সুন্দর করে চলে যাব 1 এ। অ্যান্সারকে কি তোমার আর থেটা ফরম্যাটে চাই? হ্যাঁ চাই। তাহলে সমান চিহ্ন, এই যে দেখো এসডি চাপ দিলে লব্ধির মান আর দিক উপর নিচ করে চলে আসবে। এই দেখো 12.05 আর অ্যাট অ্যাঙ্গেল 81.73 ডিগ্রি, অর্থাৎ এক্স অক্ষের সাথে লব্ধির মান 12.05 নিউটন এবং দিক 81.73 ডিগ্রি। কি ক্লিয়ার? বুঝছো? এই হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স। ক্লিয়ার? তাহলে ট্রিক্সটা কিন্তু মাথায় রাখিও। তো ট্রিক্সটা আমরা কোথায় কাটাবো? অ্যাডমিশন টেস্টে। বাট বোর্ড পরীক্ষায় কিন্তু এই নিয়ম, বোর্ড পরীক্ষায় কিন্তু যদি কলেজের টিচাররা কিন্তু এগুলা দেখলে কিন্তু খাতা ছুঁড়ে মারবে। ঠিক আছে, কলেজের টিচাররা কিন্তু এগুলা দেখলে খাতা ছুঁড়ে মারবে। রেদওয়ান আহমেদ বলছে আর একবার দেখান প্লিজ। আর একবার দেখাবো না, নেক্সট আগের যে ক্লাসটা সেই ক্লাসে সব ডিটেলস দেখাইছিলাম। আগের ক্লাসে আমরা লাস্টে ক্যালকুলেটর ট্রিক্স শিখছি, অবশ্যই আগের ক্লাসটা করবা, ওখানে একেবারে ভেঙে ভেঙে করানো আছে। এখন তো মনে করো দ্রুত দেখাই দিলাম, এটা দেখাইতাম না তারপরও দেখালাম।
এবার আসো 2 নম্বর ম্যাথ। বলা হচ্ছে ধরো তুমি তোমার নাম বসাও, ঠিক আছে? ধরো আমি নিশান নাম দিলাম, ঠিক আছে? আমার অফিসের একটা ছেলে হচ্ছে নিশান, ওর নাম দিলাম যে নিশান ও ওর বাড়ি থেকে প্রথমে উত্তর পূর্ব উত্তর পূর্ব 20 মিটার গেল, ঠিক আছে? তারপরে ওই পয়েন্ট থেকে উত্তর পশ্চিমে 50 মিটার গেল, উত্তর পশ্চিমে 50 মিটার গেল, এবং শেষে শেষে পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে। ও আচ্ছা, উত্তর পূর্ব 20 মিটার কত ডিগ্রি কোণ আমি লিখি নাই, সরি 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 নিশান উত্তর পূর্ব, ইস এত বড় ভুল করলাম, উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে। এটা লিখতে ভুলে গেলাম কেন বলো তো? উত্তর পূর্ব 30 60 60, হ্যাঁ ঠিক আছে। উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার। তারপর উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে, উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার, এবং শেষে শেষে পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল, 70 মিটার গেল। তার অবস্থান ভেক্টরের মান ও দিক, তার সরণ ভেক্টরের মান ও দিক, সরণের মান ও দিক এটা বের করতে হবে। তো চলো করি সরণ ভেক্টরের মান ও দিক দেখি। যা বলছে সেই অনুযায়ী ভাইয়া একটু চিত্র আঁকতে হবে। তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা বলা আছে, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এঁকে ফেলতে হবে। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এঁকে ফেলি আগে। দেখো বাঁকা হয়ে গেল। উত্তর দক্ষিণ এইটারে পূর্ব ধরলে ভাই এইটা আমার পশ্চিম। এই পূর্ব পশ্চিম কিন্তু তুমি তোমার মতো করে ধরে নিতে পারো, চাইলে পশ্চিমের পাশে পূর্ব ওই পাশে নিতে পারো, তোমার ইচ্ছা তোমার খুশি। এবার কি বলা হচ্ছে শুনি। নিশান এই যে বাড়ি থেকে ধরো মূলবিন্দুর বাড়ি, তো কি বলছে উত্তর পূর্ব, এই যে এই কথাটা ভালো করে বুঝতে হবে, উত্তর পূর্ব। তো উত্তর পূর্ব মানে হচ্ছে উত্তর পূর্ব 30 ডিগ্রি, এই কথাটার মানে হচ্ছে উত্তর থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে, মানে উত্তরের সাথে কোণ। যেমন এটা উত্তরের সাথে আমি যদি বলতাম উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে লোকজন দুইটা জিনিস বুঝতো, উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ পশ্চিম দিক, উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ পূর্ব দিক, দুইটা জিনিস বুঝতো। তো লোকজন যেন দুইটা জিনিস না বোঝে এই কারণে বলছে উত্তর পূর্ব 30 ডিগ্রি, তার মানে উত্তর থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি, উত্তর থেকে পূর্ব দিক, এই যে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার গেছে নিশান, এই যেটাকে বললাম 20 মিটার। তো নিশান কই এখন? নিশান এখন এখানে, এই যে এইখানে বসে আছে এইখানে। তো তারপরে কি আর সে যায় নাই? গেছে। কোন দিকে গেছে? বসে এবার উত্তর পশ্চিম 60 ডিগ্রি, হ্যাঁ। তো নিশান তো এখন এই পয়েন্টে, তো এই পয়েন্টে তার উত্তর উপরে, এই যে উত্তর, আর এটা পশ্চিম, তাহলে উপরে উত্তর এদিকে পশ্চিম, দেখো উত্তর পশ্চিম দেখাই, উত্তর পশ্চিম, বুঝছো? তাহলে এবার উত্তর পশ্চিম, এটা উত্তর এটা পশ্চিম, তাহলে নিশান কি করছে এবার উত্তর পশ্চিম, উত্তরের সাথে এই যে উত্তরের সাথে এই দিকে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে 50 মিটার গেছে। তো এটা যদি 20 মিটার হয় 50 মিটার তো ভাই তার চেয়ে একটু বেশি, এই যেটা হচ্ছে 50 মিটার, 50 মিটার তো তার চেয়ে একটু বেশি হবে, এই যেটা হচ্ছে 50 মিটার। ওকে, আচ্ছা তারপরে কি নিশান বসে আছে? না, তারপর আবার গেছে, এই দিকটা পশ্চিম, নিচের দিকটা দক্ষিণ, দেখো পশ্চিম দক্ষিণ। তো নিশান এবার কি করছে? পশ্চিমের সাথে, এই যে পশ্চিম দিক
এই পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে সে গেছে 70 মিটার, সে একটু বেশি গেছে, 70 মিটার গেছে। তো 70 মিটার, তো 70 মিটার তো 50-এর চেয়েও বেশি, তো একটু বড় করে আঁকলাম 70 মিটার। তো নিশান ছিল হচ্ছে এখানে, এখন পৌঁছাইছে লাস্টে গিয়ে এখানে। তো বলা হচ্ছে তার সরণ ভেক্টরের মান ও দিক কত। তার সরণ ভেক্টরের মান ও দিক এমডি শোয়েব শাহরিয়ার উত্তর বের করে ফেলছে, গুড, ভেরি গুড। তার সরণ ভেক্টরের মান ও দিক, তাহলে দেখো এখানে ছিল, এখানে আসলো, এই যে এটা হচ্ছে তার সরণ ভেক্টর, এইটা হচ্ছে তার সরণ ভেক্টর, এই যে সরণ ভেক্টর, এই সরণ ভেক্টরের মান ও দিক লাগবে, এটারই আমরা বললাম লব্ধি, এটাই আমরা বের করতে চাই। তো প্রথমে দেখো ঝামেলা, কি ঝামেলা, কি ঝামেলা, ঝামেলাটা হচ্ছে দেখো এইভাবে আমরা লব্ধি বের করতে পারবো না। কেন? কারণ হচ্ছে একটা ভেক্টর, এখানে তিনটা ভেক্টর আছে, 20 মিটার, 50 মিটার, 70 মিটার, তিনটার লব্ধি বের করতে হবে। তো তিনটার লব্ধি দেখো, এইটা এইটা এইটা, তিনটা, একটার মাথার সাথে আরেকটার পা, একটার মাথার সাথে আরেকটার পা, এইভাবে না লব্ধি নেওয়া যায়। কি ক্লিয়ার? তাহলে আমরা কি করব, সবগুলোর পাকে এক জায়গায় আনবো, তাহলে পরবর্তীতে আর একটা চিত্র আঁকতে হবে, বুঝছো? সেই চিত্রে কি করতে হবে, সবগুলোর পা এক জায়গায় নিয়ে যেতে হবে। তুমি সামান্তরিক সূত্র দিয়ে করো আর লম্বাংশ উপপাদ্য দিয়ে করো, ভাই যেভাবেই করো না কেন, তুমি কিন্তু সবগুলো ভেক্টরের পা এক জায়গা নিয়ে হিসাব করছো। তাহলে তোমার কি করতে হবে, সবগুলো ভেক্টরের পাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এটা উত্তর, এটা দক্ষিণ, আর এইটা পূর্ব, এইটা হচ্ছে পশ্চিম। সবগুলো ভেক্টরের পা, এই যে মূলবিন্দু এখানে নিয়ে আসো, সবগুলো ভেক্টরের পা। তো কিভাবে, যে এই যে আঁকছি না, এই দেখো কিভাবে পা নিয়ে আসবো, এই দেখো এটা হচ্ছে 20 মিটার, তাহলে 20 মিটারকে ধরে, 20 মিটারকে ধরে এইভাবে 20 মিটারকে ধরে টেনে এখানে নিয়ে আসবো, 20 মিটারকে ধরে টেনে এখানে নিয়ে আসবো। এটা চলে আসতেছে কেন, এই যে 20 মিটারকে ধরে টেনে এখানে নিয়ে আসলাম, ওকে। তারপর এইটা হচ্ছে 50 মিটার, তাহলে সুন্দর করে এই যে 50 মিটার, এটাকে ধরে টেনে এই যে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে 70 মিটার, 70 মিটার, এই যে এটা হচ্ছে 70 মিটার, তো 70 মিটারকে ধরে টেনে, এই যে 70 মিটার, এই 70 মিটারকে ধরে টেনে এই যে এখানে নিয়ে আসবো, এইভাবে আঁকতে হবে। তারপরে আমরা বসাবো, এই যে যেমন এই কোণটা ছিল 30, তাহলে ভাই এই কোণটা 30, এই কোণ, এই যে এই কোণটা ছিল 70, সরি 60, এই কোণটা হচ্ছে 60, তারপর এই কোণটা ছিল 60, এই কোণটা হচ্ছে 60, ঠিক আছে, এইভাবে আঁকতে হবে, বুঝছো? তাহলে এটা আঁকার পরে এই চিত্রটা আঁকতে হবে। এবার শোনো, একটা সুন্দর কথা বলি, তুমি ভাবতেছো এটা আঁকার পরে এটা আঁকতে হবে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য আঁকছি, কিন্তু তুমি ভাই পরীক্ষা এটা আঁকবা না। তুমি কি করবা, তুমি পড়ে পড়ে একবারে এটাই এঁকে ফেলবা, ভাই একবারে এটা কেমনে আঁকবো, আগে তো এটা আঁকতে হবে, তারপরে সবগুলোর পা এখানে টেনে নিয়ে আসতে হবে, একটা মূল বিন্দুতে টেনে নিয়ে আসতে হবে। উত্তর হচ্ছে না, দরকারই নেই, এই চিত্রের দরকারই নেই, আমি একবারে এটা আঁকতে পারবো, কোনো সমস্যা নেই। আমি কি করব, প্রশ্ন পড়ে পড়ে সবগুলো ভেক্টরকে আঁকবো মূল বিন্দুতে, প্রশ্ন পড়ে পড়ে সবগুলো ভেক্টরকে আমরা মূল বিন্দুতেই আঁকবো, সবগুলো ভেক্টরকে প্রশ্ন পড়ে পড়ে সবগুলো ভেক্টরকে মূল বিন্দুতে আঁকবো। তো দেখো এবার দেখো আমি চিত্র কেমনে আঁকি, প্রশ্ন পড়বো, কি বলছে, উত্তর পূর্ব 30, 20 মিটার, উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে, এই যেটা হচ্ছে 20 মিটার, উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 20 মিটার। তারপরে পড়বো পরের লাইন, উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার, দ্রুত লিখে ফেলতে হবে, উত্তর পশ্চিম এখানে লিখতে হবে, এখানে লেখার দরকার নেই যে ভাই প্রথমে তো এখানে গেল, তারপরে তো এখান থেকে গেল, যাক, কিন্তু আমার লব্ধি হিসাব করার জন্য সবগুলোর পা তো আবার এক জায়গায় নিয়ে আসতে হবেই, তাহলে আমি একবারে নিব, একবারেই নিব। তাহলে কি বলছে, উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার, উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণে এই হচ্ছে 50 মিটার, 50 মিটার। তারপর কি বলছে, তারপরে বলছে পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল, এটা পশ্চিম এটা দক্ষিণ, পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে কত গেল, পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল, এই যে এটা হচ্ছে 70 মিটার, এটা হচ্ছে 70 মিটার, হয়ে গেল। তাহলে কয়টা ভেক্টর, তিনটা, 70 মিটার, 50 মিটার, 20 মিটার। এবার তুমি পশ্চিম দিক অথবা 70 মিটার অথবা 50 মিটার, মানে যে কোনোটারে অক্ষ ধরে হিসাব করতে পারো। তো তুমি বাসায় একটা কাজ করিও, বাসায় পশ্চিম দিককে এক্স অক্ষ ধরে হিসাব করবা। আমি কি করতেছি, ওই যে আমি তোমাকে বুদ্ধি বলছিলাম যে আমি চেষ্টা করি সব ডানের ভেক্টরটাকে, এটা যে সবসময় করতেই হবে এমন না, সবচেয়ে ডানের ভেক্টরটাকে এক্স অক্ষ ধরলে আমার কাছে একটু ভালো লাগে, সুবিধা হয় আর কি। তা আমি 70 মিটারকে এক্স অক্ষ ধরবো,
70 মিটারকে এক্স অক্ষ ধরবো। তো 70 মিটারকে এক্স অক্ষ ধরে লব্ধি ধরলাম, এই যে এটা লম্বাংশ উপপাদ্য খাটাবো 3টা ভেক্টর, তাহলে লব্ধি এটা আর এক্স অক্ষের সাথে অর্থাৎ 70-এর সাথে তার কোণ হচ্ছে থিটা। হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে। এবার তাহলে লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর কস থিটা, এটা সমান সমান যেহেতু 70কে আমরা এক্স অক্ষ ধরছি তাহলে 70-এর সাথে এক্স অক্ষের কোণ, 70-এর সাথে এক্স অক্ষের কোণ 70 cos 0, বুঝছো? 70 cos 0 দেন ওটা গেল 70, এটা গেল। আচ্ছা দেখো তো, এই যে এটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটা তো 30 নাকি, এটা তো সবাই বুঝি আমরা। তাহলে এবার আসো 50, তো এক্স অক্ষ মানে 70 মিটারের সাথে এই কোণটা 30, এই কোণটা সরি এই কোণটা 60, এই কোণটা 30, তাহলে টোটাল কোণ এটা 60 এটা 30, এটা 60 এটা 30, তাহলে এক্স অক্ষের সাথে অর্থাৎ 70 মিটারের সাথে এইটা আর এইটা যোগ হয়ে টোটাল কোণ তো 90, তাহলে 50 cos 90। এবার আসো 20 দেখো একেবারে এক্স অক্ষের ঠিক উল্টা দিকে আছে, তারপর আমরা হিসাব করে নিব। আমরা কিন্তু কোণ সবসময় ভাই একই দিক থেকে নিব। অনেকে মনে করে ভাই একবার এদিক থেকে কোণ, একবার এদিক থেকে কোণ, একবার এদিক থেকে, একবার এদিক থেকে, ওরকম করা যাবে না। কিন্তু আমরা সবসময় একই দিক থেকে ঘুরবো, এই যে এইভাবে ঘুরবো। আমি সবসময় এই দিক থেকেই কোণ নিই। যেমন এই যে 50-এর কোণ নিলাম এইভাবে, এই যে 50-এর কোণ নিলাম হচ্ছে এইভাবে, এবার আমি 20-এর কোণ নিব এইভাবে, এই যে এইভাবে ঘুরে কোণ নিব, সবসময় একই দিক থেকে কোণ নিব। তাহলে 20-এর কোণ যদি না হয় বলো তো, নিজেরা বলো তো 20-এর কোণটা কত? 20 মিটার 20 cos 180 ডিগ্রি। এবার দেখো cos 90 0, এটা বাদ, আর cos 180 মাইনাস -20, 70 বিয়োগ 20, এটা দেখো ক্যালকুলেটর হিসাব করে দেখো 85 হবে, 1 নম্বর সমীকরণ। এবার ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই। তো ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য উপরের লাইনে যেখানে যেখানে cos সেখানে সেখানে sin, আর sin থিটা 70 sin 0 প্লাস 50 sin 90 প্লাস 20 sin 180, ঠিক আছে? তো sin 0 0, এটা 0 হয়ে যাবে, sin 180ও 0 হয়ে যাবে, sin 91, তাহলে এখানেও 50 থাকবে, ঠিক আছে? এখানেও 50 থাকবে 2। এবার 1 নম্বর আর 2 নম্বর বর্গ করে যোগ করে দিলে শেষ। তাহলে r = √50 স্কয়ার 50 স্কয়ার 50 স্কয়ার 50 স্কয়ার, তাহলে 50 স্কয়ার 50 স্কয়ার এটা হচ্ছে 70, মানে 50√2 আর কি, 50√2 দেখি, তাহলে এটা হচ্ছে 70.71 70.71 মিটার, বুঝছো? 50√2। আর কোণ কত? কোণ তো 45 ডিগ্রি, বোঝাই যাচ্ছে 2/1 থিটা, tan ইনভার্স 50/50, তো tan ইনভার্স 50/50 মানে 1, তো tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি, তো কার সাথে? 70-এর সাথে, তার মানে এই কোণটা আসলো 45 ডিগ্রি, এই কোণটা আসলো 45 ডিগ্রি, যে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এটা কিন্তু 70-এর সাথে, হ্যাঁ এটা কিন্তু 70 মিটারের সাথে, 70 মিটারের সাথে উৎপন্ন কোণ, বুঝছো? তুমি এই ম্যাথটা চেষ্টা করিও পশ্চিম দিককে অক্ষ ধরে করার। তুমি পশ্চিম দিককে অক্ষ ধরে করলে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি বাসায় চেষ্টা করে দেখো। পশ্চিম দিককে অক্ষ ধরে করলে, পশ্চিম দিক এক্স অক্ষ ধরলে, তখন ভাই লব্ধির মান কিন্তু চেঞ্জ হবে। লব্ধির মান যে যেটারে অক্ষ ধরুক, লব্ধির মান একই, শুধু কোণটা চেঞ্জ হতে পারে। এই কোণটা আসবে, হিসাব করে দেখিও, -15 ডিগ্রি, মানে 14.99, মানে -15 ডিগ্রি হবে, ঠিক আছে? -15, মাইনাস কেন? কারণ এইটারে যদি তুমি পশ্চিম দিকটারে যদি তুমি এক্স অক্ষ ধরো, সবাই একটু বোর্ডে থাকো, পশ্চিম দিকটারে যদি তুমি এক্স অক্ষ ধরো তাহলে তোমার -15 ডিগ্রি আসবে। এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এর ধনাত্মক দিকে না, তো কোন দিকে? ঋণাত্মক দিকে, ঠিক আছে? কোন দিকে? ঋণাত্মক দিকে। এইবার আসো দেখি তো দুইটা অ্যান্সার একই কিনা। মানে পশ্চিম দিকের সাথে এই দিকে, মানে দক্ষিণ দিকে, অর্থাৎ এই কোণটা হবে দক্ষিণ পশ্চিম 15, ঠিক আছে? তাই না? পশ্চিম দিকের সাথে এই দিকে যদি 15 ডিগ্রি হয়, এই দিকে, তার মানে কোন দিকে? দক্ষিণ দিকে, তাহলে পশ্চিম দক্ষিণ 15, পশ্চিম দক্ষিণ 15, এই পশ্চিম দক্ষিণ 15 আর আমাদের যে 45 আসলো, দুটো অ্যান্সার একই।
দুটো অ্যান্সার একই, ঘটনা একই নির্দেশ করে। তো অনেকে কোণের ব্যাপারটা নিয়ে খুবই প্যারা খায়, কোনো প্যারা খাওয়া নেই। কোণের রেজাল্ট যা আসবে তাই অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাই মিলল না যে, আরে মিলছে। কোন এক একজন এক একটারে অক্ষ ধরবে, তাই এক এক রকম অ্যান্সার আসবে, বাট ঘটনা একই। যেমন তোমার আমি দেখাই, এই যে পশ্চিম দিককে অক্ষ ধরলে -15 আসবে, না নিচের দিকে -15, অর্থাৎ পশ্চিমের সাথে দক্ষিণ দিকে 15, পশ্চিমের সাথে দক্ষিণ দিকে 15, এই যে পশ্চিম দক্ষিণ 15, এই কথা। আর 70-এর সাথে 45 একই কথা। আমার কথা বুঝছো? একই কথা। তাহলে কেমনে একই কথা? দেখো ভালো করে দেখো, এই কোণটা কত? 60। তা আমার 70-এর সাথে লব্ধির কোণ কত আসছে? 45, থেটা 45। তাহলে তুমি একটু বুদ্ধি খাটাই বলো, এই কোণটা কত? এই যে কোণটা, এই কোণটা কত? কত কোণ? 60। 45, 60 থেকে 45 বাদ দাও, কত এটা? 15 ডিগ্রি। আসছে কিনা 15 ডিগ্রি? এই যে পশ্চিম দক্ষিণ 15 ডিগ্রি কথা বলছে কিনা? তার মানে রেজাল্ট একই, আসলে ঘটনা একই, কিন্তু অনেকে ফিল করতে পারি না। তো কোণের ব্যাপার নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তুমি তো জ্যোতিষী না, তুমি তো আগে থেকে জানো না কোন কোন দিকে হবে। কোন তুমি তোমার মতো ধরবা, রেজাল্ট আসবে, এসে তোমাকে বুঝাই দিবে কোন কি হবে, কোন দিকে হবে, সেটা তোমাকে বুঝাই দিবে। কথা কি বুঝছো? কোণের রেজাল্ট কিন্তু পাশের জনের খাতার সাথে মিলাইতে হবে, নট নেসেসারি দ্যাট। ঠিক আছে? এবার ক্যালকুলেটারও করো, দেখো ক্যালকুলেটারে তুমি ওই পশ্চিম দিককে অক্ষ ধরে করো, একই রেজাল্ট আসবে। নিয়ম ঠিক রাখতে হবে, কোন একটা পাইলে বসাই দেওয়া যাবে না, কোন কার সাথে নিচ্ছি বুঝে বসাইতে হবে। ঠিক আছে? কোন কার সাথে নিচ্ছি বুঝে বুঝে বসাইতে হবে, বুঝে বুঝে না বসাইলে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে এরকম যদি অনেকগুলো ভেক্টর পরপর 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 থাকে, নিশান যদি বাড়ি না ঢুকে খালি যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে, খালি মোড় ঘুরতেই থাকে, তো যতবার ঘুরবে ঘুরুক, ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি সবগুলোকে মূলবিন্দুতে আঁকবো, এই চিত্র আঁকবোই না, এটা কিন্তু আঁকবোই না, বুঝছো? ছোট মানুষরা আগে কি করে, এটা আঁকে, তারপরে আবার ওইটা আঁকে। কি দরকার ভাই, এইটা আঁকার কোনো দরকারই নেই, একবার ওইটা আঁকবো। এইবার শোনো, এই ম্যাথটা না আরো একটা সহজ নিয়মে করা যায়। এই ম্যাথটা, হ্যাঁ, আরো একটা সহজ নিয়ম কি দেখো, আমি তোমার এখানে দেখাই। আরো একটা সহজ নিয়ম, এটারে বলা হয় ভেক্টর কাটাকাটি অথবা ভেক্টর বাইসেট। ভেক্টর কাটাকাটি বা ভেক্টর বাইসেট কেমন জিনিসটা? কেমন? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম, বুঝছো? তো কি ছিল? ছিল হচ্ছে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে 20 মিটার ছিল, এই যে 20 মিটার। তারপরে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে 50 মিটার ছিল, এই যে 50 মিটার। আর তারপরে পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এই বরাবর ছিল, এই যে এই বরাবর, এই বরাবর ছিল 70 মিটার। এটা ছিল 70 মিটার, বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা 30, এটা 60, এটা 60 হলে এটাও 30, আর এটা 60, তাহলে 60 30 60 30 180 তো। তাহলে এই যে 20 মিটার, এই 20 মিটারের ঠিক উল্টা দিকে 70 মিটার আছে, একেবারে ঠিক উল্টা দিকে। 20 মিটারের অপোজিট দিকে 70 মিটার আছে। আপাতত এই 50কে রেস্ট দাও, 50-এর কথা ভুলে যাও। কোনো একটা বস্তুকে তুমি এই দিকে টানতেছো 10 নিউটন, ঠিক বিপরীত দিকে তোমার বন্ধু টানতেছে মনে করো 6 নিউটন বলে, তাহলে লব্ধি জানো কোন দিকে কত? লব্ধি এই দিকে 4। কেমনে হলো? এটা কত? 6। তাহলে তুমি একটা কাজ করো, এই পাঁচটারে 2 ভাগে ভাগ করো, 6, এই যে 6 আর এই যে 4, তাহলে 6 আর 6 কাটাকাটি, তাহলে পড়ে থাকলো এইদিকে কত? 4। দ্যাট ইজ ভেক্টর বাইসেট। ঠিক আছে? সরাসরি কথা কি বুঝছো? বলো ধ্রুব, বুঝছো? এটাকে বলা হয় ভেক্টর বাইসেট। তাহলে এটা 20 মিটার, এটা 70 মিটার, এই দুইটারে যদি ভেক্টর বাইসেট করে ফেলি, এই দুইটাকে যদি ভেক্টর বাইসেট করে ফেলি আমরা, তাহলে ভেক্টর বাইসেট করে ফেললে চিত্রটা কেমন হবে? ভেক্টর বাইসেট করে ফেললে দেখো চিত্রটা কেমন হবে। এই 50 মিটার টিকে থাকবে, যে এই 50 মিটার টিকে থাকবে, এই যে 60 ডিগ্রি কোণ, এই যে 50 মিটার এটা টিকে থাকবে, ঠিক আছে? আর 20 মিটার আর 70 মিটার কাটাকাটি করে, তাহলে 20 এদিকে 70, তাহলে এদিকে পড়ে থাকবে 50, তাহলে এদিকে পড়ে থাকবে 50, এদিকে এদিকে পড়ে থাকবে 50, এই যে। তাহলে ভেক্টর ছিল দুটো, সরি 3টা, এখন হয়ে গেছে দুটো। আর এই কোণটা তো এই যে কোণটা 60, এটা 60 হলে এটা 60 হলে এটা তো ভাই 30 জানি,
তাহলে এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 আর 60, 90। তাহলে এদের লব্ধি করতে হবে, পিথাগোরাসের লব্ধি, এদের লব্ধি। তো ধরলাম লব্ধি এই, তাই না? দেখো দুটো সমান মানের ভেক্টর, এটা 30 আর এটা 60, তো লব্ধি তো এদিকে হবেই, একটু বোঝাই যাচ্ছে, কমন সেন্স। তারপরে তোমার না বুঝলে সমস্যা নেই, তুমি লব্ধি ধরবা, যে লব্ধি ধরি আর, তাহলে লব্ধি আর কত হবে? √50² প্লাস 50², শেষ। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে এই যে 70, মানে 50√2 আর কি, 70.71, তাই না? দেখি 70.71, 70.71 মিটার হয়ে গেল লব্ধি আর। আর কোন একইভাবে তাই, পিথাগোরাস দিয়ে কোণ বের করে নিবা। ঠিক আছে, কোণ মানে ধরো লব্ধির সাথে এই যে কোণ থিটা, তো থিটা বের করে দেখো, থিটা আসবে 45, ঠিক, কোণ বের করে দেখো, তো হয়ে গেল, শেষ। এভাবেও করা যায়, কিন্তু একটা কথা আছে, এই ওষুধ সব রোগের জন্য খাটবে না, বুঝতে পারছো? এই যে ওষুধটা আমরা এখানে দিলাম, এই ওষুধ কিন্তু সব রোগের জন্য খাটবে না। কেন? কারণ কোনোভাবে ধরো এই জায়গায়, এই 60-এর জায়গায় কোনোভাবে টিচার চালাকি করে 59 করে দিছে, তাহলে আর কারণ এইটা তখন 59, তখন এই টোটাল কোণ যোগ করে 180 না 179, 180 হচ্ছে না। তাহলে 180 না হলে পরস্পরের বিপরীতে থাকবে না, ভেক্টর বাইসেট হবে না, তখন আর এই নিয়ম খাটবে না। তাহলে এটা কিন্তু সব রোগের ওষুধ না, ঠিক আছে? সব রোগে এই ওষুধ দেওয়া যাবে না, সব রোগের ওষুধে এই ট্রিটমেন্ট চলবে না, বুঝতে পারছো? ঠিক আছে, এটা হবে না। তো এটা কখন প্রযোজ্য? এই ভেক্টর বাইসেট যখন দুটো ভেক্টর পরস্পরের ঠিক 180-তে থাকবে, তখন প্রযোজ্য। দাদা সিকিউতে করতে পারবো? হ্যাঁ পারবো। এই ভেক্টর বাইসেট এটা সিকিউতে করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে ভেক্টর বাইসেট করার জন্য অবশ্যই দুটো ভেক্টরকে পরস্পরের উল্টো দিকে থাকতে হবে, 180 ডিগ্রি কোণে থাকতে হবে, তাহলে ভেক্টর বাইসেট খাটবে, অন্যথায় কিন্তু ভেক্টর বাইসেট খাটবে না। কথা কি বুঝছো? পশ্চিম দিক কি এক্স অক্ষ ধরলে আমি যদি লব্ধি পশ্চিম উত্তরের সাথে বের করি তাহলে হবে না? 100% হবে, যা করবা হবে, তুমি এখানে স্বাধীন, কোনো সমস্যা নেই। তাহলে দেখো সব রোগের ওষুধ কোনটা? সব রোগের ওষুধ হচ্ছে লম্বাংশ উপপাদ্য। যে কোনো রোগ হয়েছে ভেক্টর লব্ধি বের করার, তুমি লম্বাংশ উপপাদ্য খাওয়াই দাও, দেখো সাথে সাথে সুস্থ এবং সহজে সুস্থ। ঠিক আছে, কথা বুঝছো? দক্ষিণ দিককে এক্স অক্ষ ধরলে, আরে ভাই ধরো না, আমি তো বলতেছি যে কোনো দিকে এক্স অক্ষ ধরবা, ধরো যা খুশি তোমার, যেটারে তোমার এক্স অক্ষ ধরতে ইচ্ছা হয় ধরো, লব্ধির মান একই আসবে, কোণের মানটা হয়তো ভিন্ন আসতে পারে, কিন্তু ঘটনা একই। ঠিক আছে, এবার আসো তাহলে নেক্সট সামনে আগাই আমরা। বলা হচ্ছে কত নম্বর করবো এবার? 3 না 2? আচ্ছা 3 বলা হচ্ছে পি মাইনাস কিউ, পি এবং পি প্লাস কিউ, তিনটি বল। ঠিক আছে, পি মাইনাস কিউ, পি এবং পি প্লাস কিউ, তিনটি বল একটি তলে পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। এদের লব্ধির চাইছে, এদের লব্ধির মান আর কি, এদের লব্ধির মান চা হয়েছে। অ্যাডমিশন টেস্টের জন্য বিশাল জনপ্রিয় একটা এমসিকিউ, খুবই জনপ্রিয় অ্যাডমিশন টেস্টের জন্য। তাহলে কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর আছে 3টা, এই যে এই বিন্দু, এই বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর 3টা, পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, বলছে পরস্পরের সাথে সমান সমান কোণে একটা তলে ক্রিয়াশীল, পরস্পরের সাথে সমান সমান কোণে একটা তলে ক্রিয়াশীল। তাহলে দেখো এদিকে দেখো, এক্স অক্ষ একটা, ওয়াই অক্ষ একটা, আর একটা হচ্ছে জেড অক্ষের দিকে, মানে তোমাদের দিকে, এই যে তোমাদের দিকে জেড অক্ষ। বলো মধ্যবর্তী কোণ কত? 90। আর এক্স জেডের সাথে কত? 90। ওয়াই জেডের সাথে কত? 90। তাহলে তারা পরস্পর সমান সমান কোণে এভাবে ক্রিয়াশীল, বুঝতে পারছো? 3টা ভেক্টর ধরো, এই দিক বরাবর যদি হয় পি, এদিক বরাবর হবে পি মাইনাস কিউ, এটা ধরো হবে পি প্লাস কিউ। ধরো
এভাবে তিনটা ভেক্টর পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। 3D চিত্র, 3D। এই যে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ দেখো তো 90 হয়েছে কিনা, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ 90, জেড অক্ষের সাথে এক্স অক্ষ কি 90, এই কোণটা 90। কারো যদি মনে হয় ভাই বুঝছি না এই কোণটা 90, এই কোণটা 90 বুঝছি না, তাহলে কিন্তু তারে মারবো, ঠিক আছে? তাহলে কিন্তু তারে মার দিব। এই যে এরকম, এটা হচ্ছে ঘরের মেঝে, এই যে এটা হচ্ছে ঘরের কর্নার, ঘরের কর্নার, এই একটা এই একটা আর এই একটা কোণ। তাহলে কোণগুলো কত? 90 ডিগ্রি। কি কথা কি বুঝছো? এইবার এই যে কে জানো, এটার নাম কি দেখি, হ্যাকার্স ওয়াইটি, এই এটা কি নাম? হ্যাঁ, হ্যাকার্স ওয়াইটি। তুমি এখানে সুন্দর একটা কমেন্ট করছিলা, কিন্তু তোমার নামটা আমার ভালো লাগে না। তারপরে নুসরাত তামান্না, 3 ডাইমেনশনাল। কেউ কি কিছু বলবা? বলো, আর কেউ কিছু বলবা? প্রত্যেকে 120 ডিগ্রি কেন হলো না? এই যে কে বলছে? অনিরুদ্ধ না, অনিরুদ্ধ, হ্যাঁ এই যে অনিরুদ্ধ একটা সুন্দর কথা বলছে যে ভাই আপনার এটা হয় নাই। কেন? সমান সমান কোণ ঠিক আছে, কিন্তু বলছে একটি তলে, এটা তো 3D হয়ে গেছে, এটা তো একটা তলে হয়নি, একটি তলে। দেখছো? তাহলে আমরা এই যে কনফিউশনগুলো কোথায় হয়? একটি তলে বলছে, তলে মানে বোর্ডের তলে, এই যে বোর্ডের তল, বোর্ডের তলে একটা তলে, একটা তলে তিনটা ভেক্টর সমান সমান কোণে ক্রিয়াশীল। তাহলে কোনো একটা তলে, 3D না এটা। তাহলে ধরো এটা পি, তো এটা তাহলে ধরো পি মাইনাস কিউ বা পি প্লাস কিউ, আর এইটা হচ্ছে আমাদের পি মাইনাস কিউ। এই যে এইভাবে পি মাইনাস কিউ, পি, পি প্লাস কিউ, এইভাবে তিনটা ভেক্টর এই যে তলে ক্রিয়াশীল, এভাবে তিনটা ভেক্টর একটা তলে ক্রিয়াশীল। বুঝতে পারছো? তিনটা ভেক্টর একটা তলে এভাবে ক্রিয়াশীল। তাহলে সমান সমান কোণে যদি একই তলে ক্রিয়াশীল থাকে, টোটাল কোণ 360 ডিগ্রি, সেইটা সমান তিনটা ভাগে ভাগ হলে, এটা তো ছোট মানুষও জানে, 120, 120 এবং 120। বুঝছো? এবার এই তিনটা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে হবে। বুঝছো? আগে কিন্তু আমরা একটু ভুল বুঝছিলাম। তো এই তিনটা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে হবে। লব্ধির মান ও দিক, তো লব্ধি ধরলাম এটা আর, আর এইটা হচ্ছে থিটা, আর এই পিটাকেই আমরা ধরলাম এক্স অক্ষ। তোমার যদি মনে করো অনেকে, ভাই আপনি এটারে কেন পি নিলেন, এটারে পি মাইনাস কিউ নেন, নাও না ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখি তোমার উত্তর আর আমার উত্তর আলাদা কেন, আলাদা হয় কিনা দেখি তো আমরা, কোনো সমস্যা নেই, তুমি যেটা নিবা। তাহলে আর কস থেটা, আর কস থেটা এটা সমান সমান পি কস 0, পি কস 0 প্লাস পি প্লাস কিউ, পি প্লাস কিউ কস 120। ঠিক আছে? আমরা কিন্তু কোণ সবসময় একই দিক থেকে নিই, এক্স অক্ষ এটা, তাহলে পি প্লাস কিউ 120, পি মাইনাস কিউ 120, 120, ঠিক আছে 240, একই দিক থেকে। অনেকে বলতে ভাই আমরা এই দিক থেকে কি নিতে পারি না? পারো, ঠিক আছে, কস 240ও যা, কস 120ও তাই, পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সাইন 120 যা, সাইন 240 দে তা না। তুমি তো এই লাইনটা লেখার পরে এই লাইন দেখে দেখে নিচের লাইনটা লিখবা, তাই না? আমার কথা বুঝছো? তো এই লাইনটা লেখার পরে ওই লাইনটা দেখে দেখে নিচের লাইনটা লিখতে গেলে কোন সবসময় একই দিক থেকে নিবা। কজের ক্ষেত্রে তুমি এদিক থেকে নাও বা এদিক থেকে নাও, কোনো ম্যাটার করে না, কিন্তু সাইনের ক্ষেত্রে যে করে। আর তুমি কজের লাইন দেখে দেখে যে সাইনের লাইন লিখবা, তো তুমি যদি কজের লাইনে উল্টাপাল্টা করে ফেলো, তাহলে সাইনের লাইন তো উল্টাপাল্টা হবে, কজের লাইন হয়তো উল্টাপাল্টা হবে না, কিন্তু সাইনের লাইন তো উল্টাপাল্টা হবে। কথা কি বুঝছো? 120 ডিগ্রি কেন নিলাম? কেন? টোটাল কোণ 360, 3 ভাগে ভাগ হলে প্রত্যেকটা কোণ কত? 3 ভাগে যদি ভাগ হয় প্রত্যেকটা কোণ কত? 120 না? এই কারণে 120 নিলাম, এই কারণে 120 নিলাম। তাহলে পি প্লাস কিউ কজ 120, পি প্লাস কিউ কজ 120। বুঝতে পারছো? এই যে পি প্লাস কিউ, তার সাথে এক্স অক্ষের কোণ 120। আর যদি বলি পি মাইনাস কিউ কত, যদি বলি পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ নিলে ভালো করে কথা শুনিও, এই দিক থেকেই নিচ্ছি যখন, এদিক থেকেই নিব, এদিক থেকেই 120, 120, 240, কস 240, পি কস 0 পি, এখানে কোনো মান টান নেই, সুতরাং কস 120 এর মান বসাইতে হবে, কস 120 এর মান মাইনাস হাফ, তাহলে মাইনাস পি বাই 2 মাইনাস কিউ বাই 2, 240 মাইনাস হাফ, মাইনাস পি বাই 2 মাইনাস মাইনাসে প্লাস কিউ বাই 2। দেখি কি থাকে, পি, পি মাইনাস 2, পি মাইনাস 2 কি বলতেছি, পি, পি বাই 2, পি বাই 2 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে পি থেকে পি বাই 2 আর পি বাই 2 বিয়োগ হয়ে গেলে নাই কিছু। আবার মাইনাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 2, আরে কিছুই তো নাই, কিছুই তো নাই মানে কত? 0, কিছুই নাই মানে 0, কিছুই নাই মানে 0। এবার
আর সাইন 90 মানে আর সাইন থিটা আর কি, পি দেখে দেখে সাইন 0 পি প্লাস কিউ কজ 120, তাই না? কজ হবে? ভুল করে ফেলেছি, সাইন 120। কতদিন আমি যেন কোথায় একটা ভুল করে ফেলছিলাম, থিওরিতে মনে হয় কোথায় এক জায়গায় ভুলে লিখে ফেলছিলাম, কে যেন একটা পোস্ট দিছে, আমি দেখে খুব লজ্জা পাইছি যে ছি, এই ভুল আমি কীভাবে করলাম। সাইন 0 সাইন 0 সাইন 0 0 বাদ, তাহলে এটা বাদ নাই। সাইন 120 √3/2, √3/2, সাইন 120 হচ্ছে √3/2, তাহলে √3/2 পি মাইনাস প্লাস √3/2 কিউ, আর সাইন 240 হচ্ছে মাইনাস √3/2, তাহলে মাইনাস √3/2 পি মাইনাসে মাইনাসে প্লাস √3/2 কিউ, তাহলে পি কেটে গেল, √3/2 কিউ, √3/2 কিউ দুটো √3/2 কিউ, 2 2 কাটাকাটি, তাহলে √3 কিউ। এই যে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 নম্বর সমীকরণ, 1 তো জিরোই, 1 বর্গ 2 বর্গ, দেন এখান থেকে আর, তাহলে আর ইকুয়াল টু √3 কিউ হয়ে গেছে, বুঝছো? আর ইকুয়াল টু √3 কিউ, আর কি করে লিখতে হবে? √3 × কিউ। এমসিকিউতে আসে, খুবই জনপ্রিয় এমসিকিউতে আসে। আর ধরো লব্ধির মান বের করবো, সরি লব্ধির দিক বের করবো, তো 2কে 1 দিয়ে ভাগ দাও, 2কে 1 দিয়ে ভাগ দিলে এই দেখো এদিকে তাকাও, ট্যান থেটা, অনেক সময় এরকম হিসাব করতে গিয়ে খুব মুশকিলে পড়ে যায়, √3 কিউ ডিভাইডেড বাই 0, আরে সামথিং বাই 0 মানে তো অসংজ্ঞায়িত, তাহলে থেটা কোণ তো 90, বুঝে যাবে না? থেটা কোণ তো π/2 90, ঠিক আছে ভাইয়া? পিথাগোরাস দিয়ে করা যায় না? পিথাগোরাস দিয়ে কেন করবা? এখানে তো 3টা ভেক্টর, সেই 3টা ভেক্টরের লব্ধি, এমন যদি হয়তো 2টো ভেক্টরের লব্ধি সে কোনো না কোনো ভেক্টরের সাথে লম্বভাবে আছে, তাহলে তুমি পিথাগোরাস দিয়ে করতে পারতা। এখানে ভেক্টর কয়টা? 3টা, তাহলে কেমনে তুমি পিথাগোরাস দিয়ে করবে? এখানে তো পিথাগোরাস হবেই না। পিথাগোরাস কখন কাটে? যখন লম্ব হয় তখন। আর কস থেটা সমান সমান পি হয় না? কেমনে পি হয়? 90 ডিগ্রি নিলাম না কেন? কোথায় 90 ডিগ্রি নিব? 90 ডিগ্রি কেন নিব? আমি তো ওটাই ব্যাখ্যা করলাম, 90 ডিগ্রি যদি এভাবে নিতাম, 3টে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে কি 3টি বল একটি তলে ক্রিয়ারত থাকতো? ওটা তো একটা তল হতো না, ওটা তো 3D তল হতো, 3টা তল হতো, ঠিক আছে? কথা কি বুঝছো? একজন বলছে মাইনাস √3 কিউ আছে, মাইনাস √3 কেমনে আসে? এটারে যদি বর্গ করো, মাইনাস কেমনে আসে? বর্গ করলে তো আর মাইনাস আসবে না, মান এখানে ধরো মাইনাস √3 কিউ আসতে পারে, কিন্তু বর্গ করার পরে তো প্লাস √3 কিউ চলে আসবে। কি ক্লিয়ার? একই তলে অন্য কোনো সমান ডিগ্রি কোণ নিলে, একই তলে 3টা ভেক্টর পরস্পরের সাথে সমান, ভালো করে বোঝো, পরস্পরের সাথে সমান। প্রশ্নটা ভালো করে পড়ো না কেন তোমরা? বলো, প্রশ্নটা ভালো করে পড়ো না কেন? পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, অর্থাৎ পি এর সাথে পি প্লাস কিউ এর কোণ যা থাকবে, পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউ এর কোণ তাই থাকবে, পি মাইনাস কিউ এর সাথে পি এর কোণ তাই থাকবে। এটাই হচ্ছে পরস্পরের সাথে। ভাই এটা কি লামির থিওরি? না 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 না, লামি এটা না। লামি কখন? লামি হচ্ছে 3টা বল মিলে সাম্য অবস্থা তৈরি করলে লামি, এটা লামি না, এটা লামি না। আর মনে হয় ভুল না, আর মনে হয় ভুল না, আর ঠিকই আছে। বর্গ করে যোগ করে দাও, লব্ধি করো। আর অ্যাক্সিসে পি প্লাস কিউ, এক্স অ্যাক্সিসে পি প্লাস কিউ নিলে অন্য অ্যান্সার আসে, জীবনও অন্য অ্যান্সার আসবে না, হয় তোমার হিসাব ভুল, জীবনও অন্য অ্যান্সার আসবে না। কস 240-এর জায়গায় কস -120 দিলে কিছু হতো? -120 দেওয়া যাবে, হ্যাঁ। এই যে কেউ যদি বলে ভাই কস 240, এই যে এটা নিছেন পি মাইনাস কিউ, কস 240 নিছেন, আমি এদিক দিয়ে কস -120 নিব, হ্যাঁ তাহলে হবে। তো আমি অত পারি না, আমার অত মানে ঝামেলা হয়, আমি পারি না, আমার ভুল হয়। এই কারণে আমি কি করি জানো? আমি সব সময় একই দিক থেকে কোণ নিই, একই দিক থেকে এভাবে ঘুরাই, এই যে এদিক থেকে, সব সময় এদিক থেকে যাব, যেখানে পাবো কোণ ওটাই নিব, শেষ, কোনো কথা নেই। আমি অত কিছু মাইনাস প্লাস কিছু বুঝি না, ঠিক আছে দাদা? কোণগুলোর মান ভিন্ন ভিন্ন নিয়ে যোগফল 360 আনতে পারবো? প্রশ্ন পড়ো। সমান 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 সমান,
পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, সমান সমান। বুঝছো? কোশ্চেন যেটা করবা আগে নিজে ভাববা যে কোশ্চেনটা করতেছি, একটু ভাবি তো আগে নিজে অ্যান্সার পাই কিনা। নেক্সট আসো, নেক্সট। ও এখানে যেটা একটা কথা বলতে গেছিলাম, এইটা তো খুবই জনপ্রিয় একটা এমসিকিউ। এটা এই কারণে খুবই জনপ্রিয় এমসিকিউ, তো তাই আমরা একটা কাজ করতে পারি, একটা শর্টকাট অ্যান্সার বলে দিতে পারি। যে ম্যাথ প্রচুর আসে সেই ম্যাথের না একটা শর্টকাট আবিষ্কার হয়ে যায়। তো এই ম্যাথের একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? তিনটা বল যদি পরস্পরের সাথে একই তলে, তিনটা বল যদি পরস্পরের সাথে একই তলে সমান্তর ধারায় ক্রিয়ারত থাকে, মানে তারা যদি একটা সমান্তর ধারা তৈরি করে, সমান্তর ধারায় ক্রিয়ারত থাকে, সমান্তর সমান্তর ধারায়, ধারায়, ধারা তো বোঝো, সমান্তর ধারায় তিনটা বল সমান সমান কোণে ক্রিয়ারত। আবারও বলতেছি, সমান্তর ধারা শুধু হলে হবে না, সমান্তর ধারায় সমান সমান কোণে একটা তলে ক্রিয়ারত। তাহলে সমান্তর ধারা দেখো তো, পি মাইনাস কিউ, পি আর পি প্লাস কিউ, দেখো একটা সমান্তর ধারা। এদের সাধারণ অন্তর হচ্ছে কিউ। পি মাইনাস কিউ এর সাথে কিউ যোগ করো, পি পাবা। পি পি এর সাথে আবার কিউ যোগ করো, পি প্লাস কিউ পাবা সমান্তর ধারায়। তাহলে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর, সাধারণ, এই যে সাধারণ অন্তর, সাধারণ অন্তর সংক্ষেপে লিখলাম। তাহলে পি মাইনাস কিউ পি, সাধারণ অন্তর কিউ, পি পি প্লাস কিউ, সাধারণ অন্তর কিউ। তাহলে যদি এরকম হয়, সমান্তর ধারায় তিনটা বল একই তলে সমান সমান কোণে, আবার বলতেছি সমান্তর ধারায় তিনটা বল একই তলে সমান সমান কোণে ক্রিয়ারত থাকে, তাহলে অ্যান্সার হবে শর্টকাট। লব্ধির আমার মান টান বের করার দরকার নেই, লম্বাংশ উপপাদ্য খাটানোর দরকার নেই। শর্টকাট এমসিকিউতে আসলে, শর্টকাট এমসিকিউতে আসলে ট্রিক্স, এটা কিন্তু ট্রিক্স। √3 গুণ সাধারণ অন্তর, সাধারণ অন্তর, √3 গুণ সাধারণ অন্তর। বুঝছো? এটাই অ্যান্সার, √3 গুণ সাধারণ অন্তর। তাহলে √3 গুণ সাধারণ অন্তর, সাধারণ অন্তর কিউ, অ্যান্সার হয়ে গেছে। বুঝছো? শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট টেকনিক ফর অ্যাডমিশন টেস্ট এবং ফর এমসিকিউ। বুঝলা? তাহলে বলো তো, বলো তো, এই যে একজন প্রশ্ন করছে ভাই চারটা হলে, চারটার কথা বলছি, চারটা হলে তো সমান্তর ধারাটারা কিচ্ছু লাগে না, চারটা হলে তো লব্ধি বের করা সবচেয়ে সহজ। যা বলি এটুকু শোনো আগে। এই যে এটা, এবার শোনো, তুমি বলো তো, ধরো আমি বললাম ধরো আমি বললাম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর 5 নিউটন, 5 নিউটন, 8 নিউটন, 11 নিউটন, এরা সমান্তর ধারায় ক্রিয়ারত। এরা এরা ক্রিয়ারত কোন একটা বিন্দুতে, এরা একটা তলে সমান সমান কোণে ক্রিয়ারত, একটা তলে সমান সমান কোণে ক্রিয়ারত। বলো লব্ধি অ্যান্সার বলো, লব্ধির অ্যান্সার বলো। 3√3, গুড, 3√3। তাহলে কি হবে? √3 ইন্টু সাধারণ অনুপাত, মানে সরি অন্তর, 5, 8, 8, 11, অন্তর হচ্ছে 3, তাহলে √3 ইন্টু 3। বুঝতে পারছো অ্যান্সারটা? বুঝতে পারছো? এই যে মাথায় রাখবা, এগুলো এমসিকিউতে আসবে, তাহলে তুমি চট করে অ্যান্সার করে দিবা, চট করে অ্যান্সার বের করে ফেলবা। এবার আসো, কোন বিন্দুতে ক্রিয়ারত 4টা বল, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে কোন তলে, কোন তলে, কোন তলে 4 নিউটন, 8 নিউটন, 12 নিউটন ও 16 নিউটন বল, 16 নিউটন বল এমন ভাবে ক্রিয়ারত যে পরপর বলগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পরপর বলগুলোর মধ্যবর্তী কোণ সমকোণ, মধ্যবর্তী কোণ সমকোণ। তো এদের লব্ধির মান বের করো, এদের লব্ধি।
এমনভাবে ক্রিয়ারত যেন পরপর 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 তারা পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল। তাহলে ধরো এটা 4 নিউটন, তাহলে 4 নিউটনের পরেরটা 8 নিউটনের সাথে লম্বভাবে। 8 নিউটন তো 4 চেয়ে একটু বড় হবে নাকি? স্বাভাবিক, স্বাভাবিক না? যেটা যদি হয় 4 নিউটন, তাহলে 8 নিউটন তো স্বাভাবিক একটু বড় হবে। তো এটা ধরো 8 নিউটন, দেখো 8 আর 4 লম্বভাবে আছে, 4-এর সাথে 12 পরপর তারা লম্বভাবে ক্রিয়াশীল। 4-এর সাথে 12 আছে আবার লম্বভাবে, তাহলে 12 তো নিচের দিকে এভাবে লম্বভাবে থাকবে। 8-এর সাথে 12, 8-এর সাথে 12 থাকবে লম্বভাবে, তো 12 আর একটু বেশি হবে, 12 নিউটন। 12-র সাথে 16, 12-র সাথে 16, তাহলে 16 যেটা, এটা হচ্ছে এটা 16 নিউটন। এটা লম্বভাবে, 16-র সাথে আবার 4 লম্বভাবে। বুঝছো চিত্র? বুঝছো? এটা লব্ধি বের করতে হবে। দেখো এটা দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, এটার জন্য কোনো লম্বাংশ উপপাদ্যটা কিচ্ছু লাগে না। 4টা থাকলে, 3টা থাকলে লাগে, কিন্তু 4টা থাকলে আর লাগে না। কেন লাগে না? দেখো উপরে 4 নিউটন আর নিচে 12 নিউটন, 4 আর 12 এই দুইটা বাইসেট করে ফেলো, এরা পরস্পরের ঠিক বিপরীতে আছে। তাহলে উপরে 4 আর এখানে 12, তাহলে 12 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে নিচের দিকে পড়ে থাকবে কত? এই যে নিচের দিকে পড়ে থাকলো কত? নিচের দিকে পড়ে থাকলো, বাইসেট করতেছি আমরা, তাহলে এটা 12 আর এটা 4, তাহলে 8, এটা পড়ে থাকলো 8। এবার এটা 16 আর এটা 8, তাহলে 16-র বিপরীতে 8 আছে, 16-র বিপরীতে 8 আছে, বাইসেট করে ফেলো। তাহলে এদিক বরাবর টিকে থাকলো কত? এদিক বরাবর টিকে থাকলো 8। এই দেখো 8 নিউটন 8 নিউটন, এরা পরস্পর কত কোণে ক্রিয়ারত? 90 ডিগ্রি। তো এদের আবার লব্ধি, তো এর চেয়ে সহজ, এর চেয়ে সহজ কিছু আছে? এর চেয়ে সব কিছু আছে? লব্ধি আর লব্ধি √8 স্কয়ার 8 স্কয়ার, তাহলে 8 স্কয়ার 8 স্কয়ার, তাহলে 2 8 স্কয়ার আর কি, তাহলে 8√2, 8√2 নিউটন। বুঝতে পারছো? 8√2 নিউটন। তো বলো এর জন্য কোনো শর্টকাটও লাগে না, এর জন্য কোনো লম্বাংশ উপপাদ্য লাগে না। কারণ তোমার যদি মনে হয় ভাই লম্বাংশ উপপাদ্য দিয়ে করবো, করো, কোনো আপত্তি নাই। লম্বাংশ উপপাদ্য দিয়ে করবা, করো, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। ঠিক আছে? করলেও এটা আসবে। ক্যালকুলেটর দিয়ে করবা, করো, করলেও এটা আসবে। ক্যালকুলেটর দিয়ে যদি করো তাহলে লব্ধির মান আর দিক ধরো, ক্যালকুলেটর দিয়ে যদি করো, তুলবা কোনটার এক্স অক্ষ ধরবা? ধরো যে কোনো একটার এক্স অক্ষ ধরো, ধরো 16টার এক্স অক্ষ ধরলা, যে 16 হচ্ছে এক্স অক্ষ। তাহলে আর আর থেটা ক্যালকুলেটর দিয়ে যদি করো তাহলে 16 0, 16 অ্যাট অ্যাঙ্গেল 0, 4 অ্যাট অ্যাঙ্গেল 90, তারপরে 8 অ্যাট অ্যাঙ্গেল 180 এবং 12 অ্যাট অ্যাঙ্গেল 90 90 90 270। ঠিক আছে? 270 ডিগ্রি বসাবা, দেখবে এটাই আসবে। তুমি দেখবা এটা আসবে হচ্ছে 8√2 -45 ডিগ্রি, -45 ডিগ্রি এটা আসবে, আমি শিওর, 100% শিওর। ঠিক আছে? এটাই আসবে, থেটা -45। গুড, জুনায়েদ ফাইম বলছে থেটা -45। বুঝছো? দেখছো তোমরা কত সুন্দর পেরে গেছো। তাহলে চেঞ্জ করলাম, সামনে আগালাম, সামনে আগালাম। এবার দেখো খুব সুন্দর কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এখন। এগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা, দেখবা। এটা হচ্ছে দেখো একটা চিত্র দেওয়া আছে, তো কোশ্চেনটা হচ্ছে, তাহলে এটা কত নম্বর কোশ্চেন? 4। এটা 5 নম্বর কোশ্চেন। তো 5-এর 1 নম্বর কোশ্চেন, লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো একটা চিত্র এঁকে দেওয়া আছে, লব্ধির মান ও দিক বের করো। একটা চিত্র এঁকে দেওয়া আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বলা আছে। একটা ভেক্টর যেটা F1 8 নিউটন, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। একটা ভেক্টর এটা F2
5 নিউটন, এই কোণটা ভাইয়া 30 ডিগ্রি। আর এইদিকে আছে একটা ভেক্টর F3, এটা ভাইয়া 10 নিউটন, আর এই কোণটা দেওয়া আছে 35 ডিগ্রি। এই চিত্র আমাদের দেওয়া আছে, দিয়ে বলছে লব্ধির মান ও দিক বের করো। নাও দ্রুত লব্ধির মান ও দিক। তাহলে লব্ধি ধরি, এটার এক্স অক্ষ ধরি, কোনটার এক্স অক্ষ ধরবা, যার যেটা খুশি। এবার আসো এক্স অক্ষরেই এক্স অক্ষ ধরি, এটা এক্স অক্ষ যেহেতু দেওয়াই আছে, তাহলে ওইটার এক্স অক্ষ ধরি। এটা হচ্ছে লব্ধি আর এক্স অক্ষের সাথে থিটা। তাহলে আর কস থিটা এক্স অক্ষ বরাবর, আর কস থিটা সমান সমান 8 কস 70 ডিগ্রি। ওকে, এবার 5 কস, ভালো করে খেয়াল করি, এই কোণটা হচ্ছে 30, তাহলে এক্স অক্ষের সাথে এই কোণটা, এক্স অক্ষের সাথে এর কোণটা 70 আমি নিয়ে নিছি, কিন্তু 8 কস 70 নিয়ে নিছি। এবার এক্স অক্ষের সাথে ভাই এই কোণটা যদি 30 হয়, তাহলে 180 থেকে 30 বাদ দিলে এই কোণটা 150, তাহলে 5 কস 150। আমি কোণ সবসময় একই দিক থেকেই নিব, দুনিয়া উল্টে গেলেও আমি কোণ সবসময় একই দিক থেকে নিব। এবার এর কোণ নিব এদিক থেকে, এইভাবে কোণটা নিব, এই যে এইভাবে কোণটা নিব। তাহলে এটা 270 আর 35, তাহলে 270 আর 35 305 মনে হয় না, 270 যোগ 35 305। হ্যাঁ, এই কোণটা হচ্ছে 305 ডিগ্রি, বুঝছো? তাহলে 10 cos 305, তাহলে এখান থেকে মান কত আসে দেখি। 8 cos 70 যোগ 5 cos 150 ডিগ্রি যোগ 10 cos 305। 4.41 সরি 1417, এটারে বললাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার ওয়াই অক্ষ বরাবর, তাহলে আর সাইন থিটা, আর আমার চিত্রে তাকানোর কোনো দরকার নেই। 8 sin 70 ডিগ্রি, 5 sin 150 ডিগ্রি, আর 10 sin 305 ডিগ্রি। তাহলে 8 sin 70, 5 sin 150 এবং 10 sin 305, তাহলে এটা 1.826, 2 নম্বর সমীকরণ। তাহলে বর্গ করে যোগ করে দিয়ে লব্ধির মান 1 স্কয়ার 2 স্কয়ার, তাহলে আর এটা সমান সমান রুট ওভার 4.1417 তার স্কয়ার আর 1.826 তার স্কয়ার। বুঝছো ভাইয়া? তাহলে করি দেখি কত আসে। এটার স্কয়ার যোগ 4.14, আসলে ক্যালকুলেটরে এত সহজে করা যায়, তারপরে যে কেন আমরা এত ভেঙে ভেঙে করতেছি, এই বোর্ড পরীক্ষার জন্য, এই আর কি। বুঝছো? বোর্ড পরীক্ষা না হলে আমরা ভেঙে ভেঙে করতাম না, আমরা অ্যাডমিশনের সময় একবারে ক্যালকুলেটর বসাই দিব। এত কি নিউটন, আর দিক অর্থাৎ থেটা, তাহলে থেটা হচ্ছে 2/1, 2/1 দিয়ে থেটা। দেখি এক্স অক্ষের সাথে কত কোণ আসে। tan ইনভার্স 1.826 ডিভাইডেড বাই 4.1417, tan ইনভার্স 1.826 ডিভাইডেড বাই 4.1417, তাহলে 23.79 ডিগ্রি। বুঝছো? 23.79 ডিগ্রি। তাহলে 4.526 আর 23.79 ডিগ্রি, এটা হচ্ছে লব্ধির মান ও দিক। ক্যালকুলেটরে যদি করতাম একবারে রেজাল্ট চলে আসতো, কিন্তু ক্যালকুলেটর মেথড, এই যে অ্যাডমিশন টেস্ট মেথড আর থেটা, তাহলে 8 at angle 70 ডিগ্রি অ্যাডমিশন মেথডে, 5 at angle 150 ডিগ্রি এবং 10 at angle 305 ডিগ্রি। ঠিক আছে, দেখি তো উত্তর মেলে কিনা, একটু ক্যালকুলেটর করে আসি তো। তাহলে কত কত ছিল? 8 70 5 150 10 305, 8 70 8 70। ঠিক আছে, তারপর কত?
দেখছো বয়স হয়ে গেছে, খালি ভুলে যাই। 5 150, 5 150 আর মেবি 10 305, 10 305 তিনটা। তাহলে এটারে নিতে হবে অপশন, অপশন দিয়ে নিচে গিয়ে আর থেটা ফরম্যাট আছে 1 সমান চিহ্ন, তারপরে এই যে দেখো 4.526 আর 23.79 ডিগ্রি, কত সুন্দর চলে আসছে, তাই না? তাহলে এই যে লব্ধির মান ও দিক বের করলাম। এবার শোনো, এটা 1 নম্বর কোশ্চেন, আরো কোশ্চেন আসে, এটা 1 নম্বর কোশ্চেন, এবার আরো কোশ্চেন আছে। তাহলে নেক্সট আসো 5-এর 2 নম্বর, 5-এর 2 নম্বর চিত্রটা আঁকি আরেকবার, চিত্রটা আরেকবার আঁকি। তাহলে কি কি ছিল? 70 8 30 5, এদিকে ছিল 70 নিউটন, সরি 5 নিউটন 70 ডিগ্রি কোণে, 5 নিউটন F1 70 ডিগ্রি কোণে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, 70 5 ডিগ্রি 8, সরি এটা 8, এটা 8 আর 5 5 30, F2 ছিল 5 নিউটন, এই কোণটা ছিল 30, আর এদিকে মনে হয় F3 ছিল 10 নিউটন আর এই কোণটা ছিল 35। এই যেটা হচ্ছে চিত্র। এবার কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। এবার কোশ্চেন বলছে F3 এর দিক পরিবর্তন করে, F3 এর দিক পরিবর্তন করে F3 এর দিক পরিবর্তন করে বস্তুটিকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কিনা, বস্তুটিকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কিনা। প্রশ্নটা নিয়ে ভাবো আগে, আমি আগে উত্তর বলবো না, নাও ভাবার সময় 1 মিনিট। প্রশ্নটা নিয়ে আগে ভাবতে হবে, ভাবো কি করতে হবে। সলভ করে দিলে তো করেই দিলাম, কোশ্চেনটা নিয়ে ভাবো। F3 এর দিক পরিবর্তন মানে কোণের কি পরিবর্তন, বুঝছো? একজন বলছে -F3 দিলে তো পুরো উল্টাই দিলাম। F3 এর দিক পরিবর্তন মানে ওই 35 ডিগ্রি ওটা 30 ডিগ্রি করব, নাকি 20 ডিগ্রি করব, মানে এরকম পরিবর্তন আর কি। F3 এর দিক পরিবর্তন, যে F3 এর দিক পরিবর্তন করে বস্তুটিকে, বস্তু কই, অনেকে আবার বস্তু খুঁজতেছে, আচ্ছা আসো বস্তু কই, যে এই যে বলগুলা যে বস্তুর উপর ক্রিয়ারত, এটাই তো বস্তু, এটাই তো বস্তু। তাহলে শোনো, এবার খুব ভালো করে শোনো, F3 এর দিক পরিবর্তন করে বস্তুটিকে গতিশীল করা যাবে কিনা, কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তার মানে বস্তু ওয়াই অক্ষ বরাবর যাবে না, আগে এটা বোঝো, ভালো করে বোঝো, বস্তু ওয়াই অক্ষ বরাবর যাবে না। তাহলে এদের লব্ধি আর থেটা, এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, লব্ধি কত কোণে আছে, আর থেটা কোণে আছে, আঁকলে আঁকবা না আঁকলে নাই, সমস্যা নেই। তাহলে তুমি আমার আগে এইটা বলো ভাই, আর এক্স মানে কি, আর এক্স মানে আর কস থেটা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ আর এক্স, এইটা হচ্ছে 8 cos 70 প্লাস 5, একটু আগে কিন্তু হিসাব করছি, ওই লাইনটাই লিখতেছি, 5 cos 150 এবং 10 cos 305, ঠিক আছে। আর ওয়াই এটা ইকুয়াল টু আর সাইন থেটা,
8 sin 70, 5 sin 150, 10 sin 305। দেখো দেখো বোর্ডে ভাই, এই লাইনের হিসাব করে একটা মান আছে, এই লাইনেরও হিসাব করে একটা মান আছে। ভালো করে প্রশ্নটা আগে ভালো করে বোঝো, মাথার মধ্যে ঢুকাও, তারপরে সলভ করবা। লেখা বাদ, লিখলে কিন্তু মাইর দিব, লিখো না আগে। দেখো তো এইটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ, উপরের লাইন। এটা হচ্ছে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো এক্স অক্ষ বরাবর উপাংশের মান আছে কিনা, আছে কিনা দেখি। এই আগেই তো হিসাব করছিলাম, আছে না এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর এদের লব্ধির মান আছে না? ওয়াই অক্ষ বরাবর এদের লব্ধির কি মান আছে না, নাকি জিরো আসছে? মান আছে নাকি জিরো আসছে? মান আছে, তাই না? তো মান আছে, তার মানে বস্তুটার গতি এক্স অক্ষ বরাবর আছে, বস্তুটার গতি ওয়াই অক্ষ বরাবরও আছে। অর্থাৎ লব্ধি না শুধু এক্স অক্ষ বরাবর, না শুধু ওয়াই অক্ষ বরাবর। বস্তু যদি এমন হইতো, ধরো বস্তু যাচ্ছে এই দিক বরাবর, এই দিক মানে এক্স অক্ষের দিক, তাহলে আমরা বলতাম আর এক্স এর মান এইটা পুরোটাই এক্স অক্ষ বরাবর, মানে আর এক্স এর মান নট ইকুয়াল টু জিরো, কিছু একটা মান টান আছে। কিন্তু তখন আমরা বলতাম আর ওয়াই জিরো। কেন? কারণ লব্ধি যে পুরোই এক্স অক্ষ বরাবর, লব্ধি যে পুরোই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যে লব্ধি নেই, একেবারেই নেই, তাহলে একেবারেই নেই, দ্যাট মিনস আর ওয়াই জিরো। আচ্ছা, যদি এমন হয়, ধরো বস্তুটা শুধু যাচ্ছে, বস্তুটা শুধু যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হইতো? মানে লব্ধি বলটা যদি ওয়াই অক্ষ বরাবর থাকতো, আর যদি ওয়াই অক্ষ বরাবর থাকতো, তাহলে কি হইতো? আর ওয়াই তার মান নট ইকুয়াল টু জিরো হইতো, মানে মান থাকতো, কিন্তু আর এক্স সেটা হইতো ভাই জিরো। কারণ আর এক্স জিরো বলেই তো দেখো বস্তু এক্স অক্ষ বরাবর মোটেই যাচ্ছে না, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। কিন্তু আমাদের আর এক্স এর মানও জিরো না, আর ওয়াই এর মান জিরো না। তার মানে ঘটনাটা কি? তার মানে একটা ঘটনা হচ্ছে বস্তু এভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আর তাহলে এক্স অক্ষ বরাবরও তার এই যে ছায়া উপাংশ আছে, আর এক্স আছে, আর কস থিটা, এই যে এটা কোণ যদি থিটা হয় তাহলে এটা আর এক্স, আর কস থিটা, আর কস থিটা আছে। আবার ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা, দ্যাট ইজ আর ওয়াই, সেটাও আছে, সেটাও আছে। কথা কি বুঝতে পারছো? আমাদের বলছে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কিনা, তার মানে ওয়াই অক্ষ বরাবর বস্তু মোটেই যাবে না। তাহলে কি হবে? শর্তটা কি? শর্তটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিশীল হওয়ার জন্য, শুধু এক্স অক্ষ বরাবর গতিশীল হওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ থাকাই যাবে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ থাকাই যাবে না, ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ থাকাই যাবে না। অর্থাৎ আর ওয়াই এর মানটা জিরো হতে হবে, আর ওয়াই এর মানটা জিরো হতে হবে। তো আর ওয়াই এর মান কি জিরো? দেখো তো এখান থেকে হিসাব করে দেখো তো আর ওয়াই এর মান কি জিরো? এই আর ওয়াই এর মানটা 8 সাইন 70, 5 সাইন 150, 10 সাইন 305, এটার মান তো 1.826, এটার মান তো 826, এটার মান কত? এটার মান 1.826, আর উপরের লাইনের মানটা হচ্ছে 4.1417, 4.1417। ঠিক আছে, আগের পৃষ্ঠা থেকে আনলাম। তো এটার মান তো জিরো না, তার মানে বস্তু তো এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে, এক্স অক্ষ বরাবরও যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। কিন্তু আমি চাই এক্স অক্ষ বরাবর যেন যায়, ওয়াই অক্ষ বরাবর যেন না যায়, ওয়াই অক্ষ বরাবর যাওয়া যাবেই না। তার মানে এটা শূন্য হতে হবে। হচ্ছে না তো, হচ্ছে না তো, শূন্য হতে হবে, বাট হচ্ছে কি? হচ্ছে তো না। তাহলে শূন্য হওয়ার জন্য এইটার এই মানটা, এটা না কিন্তু, এটা না কিন্তু, এই মানটা আর ওয়াই এর মানটা, এটা শূন্য হওয়ার জন্য কোথায় হাত দিতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে, কোন জায়গাটাতে, আমাদের সেটাই বলে দিছে। কোথায়? F3 এর দিক পরিবর্তন করে। তার মানে 8কে আমি চেঞ্জ করতে পারবো না, 70কে চেঞ্জ করতে পারবো না, 5কে আমি চেঞ্জ করতে পারবো না, 150 চেঞ্জ করা যাবে না, 10কেও চেঞ্জ করা যাবে না, F3 এর মান চেঞ্জ করা যাবে না, মান চেঞ্জ করা যাবে না, দিকটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? কি চেঞ্জ করতে হবে? দিকটা চেঞ্জ করতে হবে। তাহলে F3 এর দিক পরিবর্তন করতে হবে। তাহলে আসলে চেঞ্জটা করতে হবে এখানে, চেঞ্জটা দরকার এই জায়গাটাতে, এই জায়গাটাতে চেঞ্জ দরকার, চেঞ্জ দরকার। আমাদের কোশ্চেন এটাই বলছে যে এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, তাহলে ধরি 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 F3 অর্থাৎ 10 নিউটনের
কোণ নতুন করে ধরলাম যে এক্স অক্ষের সাথে তার কোণ আলফা ধরি। 10 নিউটনের কোণ কার সাথে? এক্স অক্ষের সাথে। 10 নিউটনের এক্স অক্ষের সাথে কোণ, 10 নিউটনের কোণ এক্স অক্ষের সাথে ধরি আলফা, নতুন করে ধরলাম যে আলফা। তাহলে এইবার আসো ভাই, আর ওয়াই হইতে হবে শূন্য, আর ওয়াই শূন্য হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে আর ওয়াই শূন্য হওয়া মানে 8 সাইন 70 প্লাস 5 সাইন 150 10 সাইন 305 লিখবো না, ওইটাই তো চেঞ্জ করতে হবে, F3 দিকটাই তো চেঞ্জ করতে হবে। কি ক্লিয়ার? তাহলে আসো আলফাটা চেঞ্জ করে দেখি। 8 সাইন 70 প্লাস 5 সাইন 150, ঠিক আছে? এই যে মানটা আসবে এই মানটা এই পাশে পাঠিয়ে দিব। সাইন আলফা 10 সাইন আলফা এটা সমান সমান মাইনাস 10.0175, ঠিক আছে? খুবই সুন্দর। সাইন আলফা এটা ইকুয়াল টু ভাগ 10, তাহলে মাইনাস 1.00175, ঠিক আছে? অতএব আলফা আনডিফাইন্ড, আনডিফাইন্ড, আনডিফাইন্ড আলফা, যে আলফার মান নেই, আলফার মান নেই, আলফার মান হবে না, আনডিফাইন্ড, আলফার কোনো মান আসে না। কারণ সাইন আলফার মান, সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, যে সর্বোচ্চ মান, যে এর সর্বোচ্চ মান তো ভাই 1, সাইন আলফার সর্বোচ্চ মান 1। তো এখান থেকে দেখো সাইন আলফা এটা, এখান থেকে আলফার কোনো মানই আসবে না, তাহলে এখানে আলফার কোনো মানই হওয়া সম্ভব না। তাহলে আলফা কোনো মান থাকা সম্ভব না, হবেই না, এখান থেকে কোনো আলফার মান আসবেই না। তার মানে তুমি F3 কে যেমন ভাবে উল্টাও পাল্টাও যাই করো না কেন, F3 কে উল্টাও পাল্টাও যাই করো না কেন, 1.00017 কে এক ধরা যায় না, ধরে মাইর দিব, কোনোভাবেই ধরা যাবে না, ওইটা অবশ্যই একের চেয়ে একটু হইলেও বড়, ওইটাই তো কাহিনী। তাহলে F3 দিক পরিবর্তন করে বস্তুটিকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা কি যাবে? উত্তর হচ্ছে না। তুমি ভাই F3 কে ধরে, F3 কে, এই যে F3, এই F3 কে ধরে যেভাবে নাড়াও চাড়াও না কেন, ধরো এই যে F3 কে ধরলাম, এই যে F3 কে ধরলাম, F3 কে ধরে দেখো নাড়াচ্ছি, এই যে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি, বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছি, এই যে F3 কে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছি, এভাবে বিভিন্নভাবে নাড়ানো চাড়ানো করতেছি, কোনোভাবেই কোণের কোনো চেঞ্জ করে F3 কে কোনোভাবেই লব্ধির, ঠিক আছে, কোনোভাবেই শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে না। কি ক্লিয়ার? এবার তোমাদের এই প্রবলেমেরই আরেকটা ম্যাথ করতে দিব। যে পারবে, যে প্রথমে উত্তর বলতে পারবে আমাকে, হ্যাঁ, তাকে মনে করো আমি দিব কত, 100 টাকা দিব, না আরো বেশি দিব, যাও 500 টাকা দিব, যে উত্তর বলতে পারবে, যে উত্তর বলতে পারবে। কত? 5-এর 3 নম্বর। তাহলে সুন্দর করে আগে চিত্রটা এঁকে ফেলো, সাই সুই করে চিত্রটা এঁকে ফেলো। তাহলে চিত্রটা আরেকবার এঁকে ফেলো। F1 8 নিউটন 70, F2 5 নিউটন, এই কোণটা 30, F3 10 নিউটন, এই কোণটা 35, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এখানে এই বস্তুটা আছে, এই বস্তুর উপর ক্রিয়ারত বল। বলা হচ্ছে বস্তুটিকে স্থির রাখতে, বস্তুটিকে স্থির রাখতে, বস্তুটিকে স্থির রাখতে F3 এর মান পরিবর্তনই কেবল যথেষ্ট না, মান
পরিবর্তনই কেবল F3 এর মান না, দিক দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়। বিশ্লেষণ করো। যথেষ্ট নয়। সৃজনশীল গাণিতিক যুক্তি উপস্থাপন করো। বিশ্লেষণ করো। নাও, ঠিক আছে? তাহলে আমি তোমাকে ধরাই দিচ্ছি। নাও, আমি তোমাকে ম্যাথটা করার জন্য হিন্টস ধরাই দিচ্ছি যে বস্তুটিকে স্থির রাখতে F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়। তার মানে মান পরিবর্তনও করতে হবে। মান পরিবর্তন করতে হবে। দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, মানও পরিবর্তন করতে হবে। দেখি ফেসবুকবাসীর কি অবস্থা। মান পরিবর্তন, ওই তো মান পরিবর্তন মানে F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, মানেরও পরিবর্তন করতে হবে। তো দুটো অ্যান্সার বলবো আমাকে। হ্যাঁ, লব্ধি তো 0, সেটা তো বুঝলাম, কিন্তু F3 এর কি পরিবর্তন করতে হবে সেটা আমাকে বলো। যে F3 নতুন মান কত হতে হবে, F3 নতুন দিক কত হতে হবে। নাহিয়ান ইসলাম নূর, না হয়নি হয়নি হয়নি। F3 নতুন মান 2.77 হয়নি। F3 11 বলছে একজন, হয়নি। F3 11 বলছে, হয়নি। 11 না, 11 না, হবে না। 13 F3 0 হয়ে যাবে, না হবে না, হবে না, মানে কেউ পারবেই না। 9.79 না, হয়নি। 80.9, এটা কে রে? এমডি মেরাব্বি হাসান সিয়াম, দিক 80.95। তুমি কি মান বলছো দেখি? এমডি মেহরাব হাসান সিয়াম কই, সিয়াম কই, সিয়াম এমডি মেহরাব হাসান সিয়াম কোথায়? এমডি মেহরাব হাসান সিয়াম, দিক মান, তুমি তো দিক বলছো, মান কই, মান কই, তোমার মান কোথায়? ভাই আমরা আগে দিছি 10.14। 10.14 কে বলছে? 10.14 কে বলছে? সুদীপ্ত বিশ্বাস। সুদীপ্ত বিশ্বাস 10.14। সুদীপ্ত বিশ্বাসের আগে কেউ বলছে 10.14, আর এমডি মেহরাব হাসান সিয়াম দিক বলছে। এর আগে কেউ 10.14 কি বলছে? সুদীপ্ত দাস, হ্যাঁ সুদীপ্ত দাস সবচেয়ে আগে বলছে। এস, সুদীপ্ত দাস সবচেয়ে আগে বলছে। আর কারো কমেন্ট নিব না, সুদীপ্ত দাস। সুদীপ্ত দাসের আগে তো কেউ বলে নাই, সুদীপ্ত দাসই সবার আগে বলছে, তাই না? জাওয়াদ আলম ফাহিম বলছে অ্যান্সার ঠিক আছে, কিন্তু সবার আগে বলছে সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস, বলো সুদীপ্ত দাস তোমার বাসা কোথায়? এই যে উত্তর বলার পরে এখন অনেকে বলতেছে, মানে মায়ের দেওয়া লাগবে এই বান্দরগুলারে।
সুদীপ্ত তাহসিন দাদা বলছে আগে, না না না। হ্যাঁ এমডি মেহেরাব্বি হাসান, তুমি দিক বলছো, লেখার আগেই সেন্ড হয়েছে। দিক দিছি দাদা, মান লেখার আগেই সেন্ড হয়েছে। হ্যাঁ এমডি মেহেরাব্বি হাসান সিয়াম, ও যেহেতু দিক দিছে, মান ছাড়া আসলে দিক পাই নাই, তাহলে এই দুইজনেরটা নিব। ঠিক আছে, এই তোমরা দুইজন আমাকে নক করবা, বুঝছো? কিন্তু আমাকে নক করলে তো পাওয়া যাবে না, আমার তো আইডি লক। তোমরা কি করবা দাঁড়াও দেখি। এই তোমরা এখানে তোমাদের বিকাশ নাম্বার কমেন্ট করো, আমি দ্রুত একটা ছবি তুলে নিই। এই দুইজন তোমাদের বিকাশ নাম্বার কমেন্ট করো, আমি একটা দ্রুত ছবি তুলে নিই। হ্যাঁ এই যে পেয়ে গেছি, দুইজনের বিকাশ নাম্বার পেয়ে গেছি। ওকে যাও, তুলে নিলাম। এই আর হবে না, এই যে দুইজন আমি পেয়ে গেছি, বিজয়ী দুইজন পেয়ে গেছি। এবার আসো। ইস রে, দেখছো একটা ক্লাস নিয়ে 1000 টাকা চলে গেল, কষ্ট লাগতেছে। এবার শোনো, আসো। বসে বস্তুটিকে স্থির রাখতে, ভাই বস্তুটাকে স্থির রাখা মানে লব্ধি জিরো হতে। আর লব্ধি জিরো হওয়া মানে লব্ধির এক্স অক্ষের উপাংশ জিরো হওয়া, ওয়াই অক্ষের উপাংশ জিরো হওয়া। এমন যদি হয় এক্স অক্ষের উপাংশ জিরো হয়নি কিন্তু ওয়াই অক্ষের উপাংশ জিরো, ধরো এরকম হয়েছে, আর এক্স নট ইকুয়াল টু জিরো বাট আর ওয়াই জিরো, তার মানে বস্তু এক্স অক্ষ বরাবর দৌড়াচ্ছে, ওয়াই অক্ষ বরাবর একটুও যাচ্ছে না। অথবা আর ওয়াই এইটা নট ইকুয়াল টু জিরো বাট আর এক্স ইকুয়াল টু জিরো, তার মানে বস্তু ওয়াই অক্ষ বরাবর দৌড়াচ্ছে, বস্তু এক্স অক্ষ বরাবর মোটেও যাচ্ছে না। কিন্তু আমাদের বস্তু মোটেই যাচ্ছে না, অর্থাৎ বস্তু পুরোই স্থির। তার মানে এক্স অক্ষ বরাবর তার উপাংশ জিরো, ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ জিরো, অর্থাৎ লব্ধি হচ্ছে শূন্য। সহজ কথা, অর্থাৎ লব্ধি হচ্ছে শূন্য। লব্ধি শূন্য, এটাই হচ্ছে কথা, লব্ধি শূন্য। ঠিক আছে, তাহলে এবার আসো, দেখো বোর্ডে দেখো। তাহলে এখন F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, মানেরও পরিবর্তন করতে হবে। তাহলে আসো, লব্ধি আর কস থিটা দ্যাট ইজ আর এক্স, এটা জিরো, তাহলে এটা সমান সমান 8 কস 70। তারপরে F2 হচ্ছে 5 কস 150। এবার একটু মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমরা আগে লিখবা না। ধরো F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, মানও পরিবর্তন করতে হবে, মানে ব্যাপারটা এরকম। তা আমি মনে করো F3 এর মান প্রথমে পরিবর্তন করলাম না, মান একই রাখলাম, ধরো 10। তাহলে 10 কজ আলফা, নতুন করে কোন দিকটা পরিবর্তন করলাম, দিকটা যা আছে ওটা আমি নিব না, আমি নতুন করে ধরলাম যে এক্স অক্ষের সাথে এর কোন আলফা, নতুন করে ধরলাম যে কোনটা আলফা। তা আমি সেই কজ 10 কজ আলফা বসালাম, সমান সমান এটা জিরো, এই যে এটা সমান সমান জিরো, তো জিরো তো লেখা আছে এই পাশে। তাহলে এখান থেকে কজ আলফা বের করব, মানে এখান থেকে কোণের মানটা বের করব, এখান থেকে আলফাটা বের করব, বুঝছো? এখান থেকে আলফা বের করব। আবার ঠিক একইভাবে আর ওয়াই জিরো, এটা সমান সমান 8 সাইন 70 প্লাস 5 সাইন 150 প্লাস 10 সাইন আলফা। এখান থেকেও তো আলফার আর একটা মান আসে, দুইটা মান আসে, দুই সমীকরণ থেকে দুইটা মান আসে। এবার একটা জিনিস বলো তো, দুই সমীকরণ থেকে একই জিনিসের দুটো মান আসতে পারে? এটা ঠিক। আমি তোমাকে বললাম আলফা বের করো, এখন তুমি আর বলবো ভাই আলফা তো আমি এই সূত্র দিয়েও বের করতে পারি, এই সূত্র দিয়েও বের করতে পারি, দুইটা সূত্র দিয়ে বের করতে পারি, তাই না? এই যে দুটো সূত্র দিয়ে বের করতে পারো না, তো দুটো সূত্র দিয়ে বের করে দেখো, দুইটা ভিন্ন ভিন্ন মান আসবে। এটা কি হওয়া উচিত? কোনো একটা মানে কোনো একটা জিনিসের দুই সমীকরণ থেকে দুটো ভিন্ন মান আসা উচিত, একই মান আসা উচিত না? কিন্তু একই মান আসছে না। অর্থাৎ কি হচ্ছে, তুমি যদি ভালো করে শোনো, তুমি যদি ভাই এই আর এক্সটাকে জিরো ধরে আলফার মানটা বের করো, তার মানে আসলে আর এক্সটাকে জিরো ধরে আমরা আলফার মানটা বের করতেছি, আর ওয়াই জিরো নাও হতে পারে। আবার যখন আর ওয়াইটাকে জিরো ধরে আলফা বের করতেছি, তখন আর এক্সটা জিরো নাও হতে পারে। কিন্তু আমার আর এক্সও জিরো হতে হবে, আর ওয়াইও জিরো হতে হবে। তাহলে শোনো, শুধু আলফাকে চেঞ্জ করা পসিবল না, কারণ শুধু আলফাকে চেঞ্জ করে কখনোই এটা সম্ভব না, শুধু আলফাকে চেঞ্জ করে। তাহলে আলফার সাথে কি করতে হবে? 10 কেও চেঞ্জ করতে হবে, অর্থাৎ আলফার সাথে F3 কেও চেঞ্জ করতে হবে। তাহলে এবার শোনো, তাহলে নতুন করে এই যে F3 নাম দিলাম আমরা নতুন F3, অর্থাৎ F3 ড্যাশ কজ আলফা। তাহলে এইখান থেকে আমরা অতএব F3 ড্যাশ কজ আলফা এইটা সমান সমান কত পাবো? দেখো এটা সমান সমান পাবো 8 কজ 70
প্লাস 5 cos 150 এটা ওই পাশে গিয়ে 1.593। এই যে f3 ড্যাশ cos আলফা। ঠিক একইভাবে আর ওয়াই কেও তো 0 হতে হবে। তো আর ওয়াই কত 8 সাইন, কোনো চিত্রে তাকাতাকি নাই, উপরের লাইনে কজের জায়গায় সাইন, 5 সাইন 150 এবং f3 ড্যাশ সাইন আলফা। তাহলে অতএব f3 ড্যাশ সাইন আলফা এইখান থেকে দেখো, এইখান থেকে শুধু একটা আননোন কোয়ান্টিটি না, আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশনও দুটো, আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশনও দুটো। তাহলে 8 সাইন 70 যোগ 5 সাইন 150, তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে -10.0175। এই যেটা আমার 2 নম্বর সমীকরণ। এবার আমাদের নতুন করে নতুন f3 নতুন আলফা বের করতে হবে। তাহলে 1 এর বর্গ 2 এর বর্গ, দেখো বর্গ করো, এই দুইটারে বর্গ করে যোগ করে দাও, বর্গ করে যোগ করে দিলে f3 ড্যাশ চলে আসবে। f3 ড্যাশ, তাহলে f3 ড্যাশের মান হবে √1.593 তার স্কয়ার মাইনাস 10.0175 তার স্কয়ার। তাহলে এটার বর্গ যোগ 1.593 তার বর্গ √ অ্যান্সার। তাহলে 10 পয়েন্ট, এই যে দেখো 10.143, এই যে নতুন f3, 10 এর জায়গায় এটা আনতে হবে, নতুন করে এটা মান আনতে হবে। দিক 2/1 দাও, 2/1 দিয়ে থেটা বের করে নাও। তাহলে tan ইনভার্স -10.0175। আজকে কিন্তু লাস্টের দিকে বেশ কঠিন জিনিসই পড়াইলাম, ঠিক আছে? তাহলে এখানে tan ইনভার্স -10.0175 ডিভাইডেড বাই 1.593, তাহলে -80.964 এত ডিগ্রি। ঠিক আছে, কথা কি বুঝছো? এই হিসাব। এবার শোনো, একটা মজার জিনিস শিখাই তোমাদের, হয়েছে? এবার সবাই বোর্ডে দেখো, দেখো একটা মজার জিনিস শিখাই। এই ম্যাথের অ্যান্সার, ওই যে ওরা অনেকে তাড়াতাড়ি অ্যান্সার বলছে না, অনেকে হয়তো এটা করছে, বা আমারে যদি এটা করতে দেয় কেউ, মানে বোর্ড পরীক্ষা আসলে হয়তো এটা দেখাবো, স্যারকে দেখাবো যে দেখেন স্যার আমি এগুলো করছি, কিন্তু এই ম্যাথের অ্যান্সার আমি ক্যালকুলেটর চাপ দিয়ে উত্তর বলে দিতে পারি। কেমনে? আমাদের কি করতে হবে, f3 কে নতুন করে চেঞ্জ করতে হবে, f3 কে আনতে হবে। তাহলে আমি একটা কাজ করি, f3 কে গায়েব করে দিই, f3 কে গায়েব করে দিই পুরা, যে কোনো f3 আমার নেই। আমি একটা কাজ করি, লব্ধি তো 0 বানাইতে হবে, তাহলে f1 আর f2 এর লব্ধি বের করি, f1 আর f2 এর লব্ধি বের করি, f1 আর f2 এর লব্ধি বের করি। f1 আর f2 এর লব্ধি যা হবে ঠিক তার বিপরীতটা। f1 আর f2 এর যে লব্ধি হবে, আমার তো লব্ধি বানাইতে হবে 0, তাহলে f1 আর f2 এর লব্ধি করব, লব্ধি করে যা পাবো তার বিপরীত একটা ভেক্টর বসাই দিতে হবে। বা চিন্তা করো, f3 কে আমি পুরো গায়েবই করে দিলাম, নেই f3, তাহলে f3, এই যে f3 থেটা, নতুন f3 নতুন থেটা, এই যে f3 ড্যাশ থেটা প্লাস 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 8 অ্যাট অ্যাঙ্গেল 70 ডিগ্রি প্লাস 5 অ্যাট অ্যাঙ্গেল 150 ডিগ্রি, এইটা সমান সমান 0, এটা সমান সমান 0 হইতে হবে। এই যে নতুন f3 ড্যাশ 0, তারপরে এইটা সমান সমান 0 হইতে হবে। তাহলে ভাই f3 ড্যাশ থেটা এটা সমান সমান হইতে হবে -8 অ্যাট অ্যাঙ্গেল 70 প্লাস 5 অ্যাট অ্যাঙ্গেল 150, অর্থাৎ এই দুটারে ওই পাশে নিয়ে গেলাম। তো ওটাই আমি বলতেছিলাম, এটা f1 আর এটা f2, f1 আর f2 এর লব্ধি যা তার একটা বিপরীত ভেক্টর মেরে দিতে হবে, তাহলে এই কাজ শেষ। এবার এই কাজটা কে করবে? ক্যালকুলেটর। তাহলে ভালো করে থাকো, 870 + 150 এর বিপরীত। তাহলে আমরা এই ক্যালকুলেটরে হিসাব করি, আসো ক্যালকুলেটরে হিসাব করি, অন হোক, হ্যাঁ, মাইনাস ব্র্যাকেট দিলাম, কত 870, 8 অ্যাট অ্যাঙ্গেল 70 যোগ 5 অ্যাট অ্যাঙ্গেল কই এই যে 150, এই সমান চিহ্ন, তারপরে অপশন, তারপরে আর থেটা সমান চিহ্ন
এই যে এই দেখো চলে আসছে, এই দেখো 10.143। দেখছো, কেউ যদি আমারে বলতো 500 টাকা দিব, আমি তাড়াতাড়ি ক্যালকুলেটর চাপ দিতাম এইভাবে, 10.143 মাইনাস 80.95। বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, এই যে এখান থেকে দেখো যে 10.143 আর মাইনাস 80.95 বা 96 কিছু একটা হবে আর কি। ঠিক আছে, এই যে 95 বা 96 এত ডিগ্রি, এই যে শেষ। বুঝতে পারছো? ক্যালকুলেটারে আমি চট করে অ্যান্সার বের করে দিতে পারলাম। ভাই এটা করছি, বাট পরে পরে করলে তো হবে না, তাড়াতাড়ি করতে হবে, আগে আগে করতে হবে। তো তোমাদের অনেক কষ্ট দিলাম আজকে, অনেক কিছু পড়ালাম, অনেকক্ষণ পড়ালাম আজকে, মনে হয় অনেকক্ষণ পড়ালাম, 1 ঘন্টা 41 মিনিট। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে দাদা, এই এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? কেবল বাজে কয়টা, 11টা 43। কষ্ট লাগতেছে যে 1000 টাকা নাই, আমার 1000 টাকা নাই হয়ে গেল। তাহলে আজকে শেষ, আজকে এখানেই টাটা। তাহলে সবাই ভালো থাকিও, সবাই পড়াশোনার মধ্যে থাকিও। পড়াশোনা না করে যদি ক্লাস জমায় ফেলো তাহলে কিন্তু হবে না। দেখবা একটু 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 করে আমরা পাহাড়ে উঠে গেছি। ঠিক আছে, খাতা উল্টায় দেখবা এত কিছু পড়ছি, একটা সময় মনে হবে এত কিছু পড়ছি। তো এইগুলা, এই পড়া জিনিসগুলা যেন অপরিচিত না লাগে, যেন রিভিশনের মধ্যে থাকতে পারো। ঠিক আছে, পুরনো ধরো যে যা পড়ছো, কয়েকদিন পর পর, 1 সপ্তাহ পর পর একটু উল্টাই উল্টাই দেখবা, তাহলে দেখবা পড়াশোনার উপরে একটা ভালো দখল আসবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আবার এখানেই শেষ করছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকিও। ওকে, টাটা।